হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোম এর নবম সেশনে, বাংলার দ্বিতীয় সেশনে আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তানভীর। সো গত সপ্তাহ থেকে আমরা ঘ ইউনিটের প্রিপারেশন নিয়ে যেই আমাদের আলোচনার পর্ব শুরু করেছিলাম, সেই আলোচনার পর্ব আজকেও ধারা অব্যাহত রেখে আমরা আজকে আবার আসছি। সো বেসিক্যালি গত শুক্রবারে আমরা ইংরেজি বিষয়ের মাধ্যমে ঢাকা ভার্সিটির ঘ ইউনিটে কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটার আলোচনা শুরু। সাধারণ জ্ঞান বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে মূলত তিনটি সাবজেক্টে কোয়েশ্চেন এসে থাকে: ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান। ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। তো এখন আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা। অনেকেই অনেক ধরনের শঙ্কার ভিতরে থাকি, আশঙ্কার ভিতরে থাকি বাংলা নিয়ে। তো আজকে সেই শঙ্কা, আশঙ্কা, দুরাশা, নিরাশা সবকিছু দূর করার জন্যই আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। সো বাংলা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমার সাথে রয়েছেন শ্রাবণ ভাইয়া এবং গাদাহি ভাইয়া। তোমরা অবশ্যই তাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি শ্রাবণ ভাইয়াকে বলবো ভাইয়ার পরিচয়টা দিতে, এবং তারপর গাদাহি ভাইয়া। তানভীর, কেমন আছো তুমি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। আশা করতেছি আজকে নেট ঠিক থাকবে। আমি সবার কাছে শুরু করার আগেই অ্যাপোলোজাইজ করে নিচ্ছি, কারণ গত ক্লাসে আমাদের খুব একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল নেটওয়ার্ক রিলেটেড বিষয় নিয়ে। তো আমরা মোটামুটি সবাই যে বুঝতে পারি যে নেটওয়ার্কের সমস্যাটা আসলে কারো হাতে থাকে না। আজকে আমিও এমন একটা প্রবলেম ফেস করবো আর কি, সেই জন্য আগে থেকেই বলে নিলাম। তো আর আমার নাম সাফওয়ান শ্রাবণ। চেষ্টা করি বাংলা শেখার জন্য, পড়ানোর জন্য কখনো চেষ্টা করি না। থাকবো আজকে তোমাদের সাথে ডি ইউনিটের প্রশ্নের সমাধান নিয়ে, এবং ডি ইউনিটের প্রস্তুতি কেমন হতে পারে এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। তানভীর। জি ভাই, গাদাহি ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার আমরা চলে আসলাম বাংলার ক্লাস নিয়ে। এর আগে আমরা ক্লাস করেছিলাম একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে সি ইউনিটের। আজকে আমরা ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আমি মোহাম্মদ গাদ্দাফি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, আর আজকে আপনাদের সাথে একটু বাংলা নিয়ে আলোচনা করতে আসছি। এই তো তানভীর। থ্যাংক ইউ ভাইয়া। তো শ্রাবণ ভাইয়া, গাদাহি ভাইয়া দুজনই মোটামুটি রেডি আছেন তোমাদের সাহায্য করার জন্য। তো আজকে ইনশাআল্লাহ একটা ইন্টারেস্টিং সেশন হবে, এবং আজকের সেশন থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আশা করছি। ইতিমধ্যে প্রায় 70-এর আশেপাশে স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তো অন্যান্য দিন আমরা যেভাবে শুরু করি, আজকেও সেভাবে শুরু করব। আমরা যারা যে কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে তারা দ্রুত কমেন্ট বক্সে যে তোমাদের কলেজের নামটা লিখে ফেলো, যে কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন লিখে ফেলেছো শেয়ার ডান, তার মানে তোমরা আসলে বুঝে গেছো হাউ ইট নিডস টু বি ডান। তো বেসিক্যালি ড্রিলটা আজকেও সেরকমই থাকবে। আজকে আমরা তোমাদের সামনে যে স্লাইডটাকে উপস্থাপন করব, যদি তোমরা সেই স্লাইডটা তোমাদের ইনবক্সে পেতে চাও তাহলে আমাদের এই লাইভটিকে শেয়ার করতে হবে। লাইভটিকে যদি তোমরা শেয়ার করো তাহলে আমরা স্লাইডটি ইনশাআল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিব। অনেকেরই অনেক ধরনের সমস্যার মুখোমুখি হও তোমরা এই পিডিএফটা নিয়ে, যে ভাইয়া শেয়ার করছি, শেয়ার ডান লিখছি, বাট পাই নাই। তো ভাইয়া যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই ফেসবুকের নিজস্ব প্রাইভেসি সেটিংস থাকে, যেটা তোমরাও বুঝো আমরাও বুঝি। আমরা অনেক কিছু ফ্রেন্ডস করে রাখি, অনেক কিছু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখি, অনেক কিছু পাবলিকে রাখি, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইভেসি সেটিং আমরা ইউজ করি। সো বেসিক্যালি প্রাইভেসি সেটিং এর কারণে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পেজ থেকে অনেক ক্ষেত্রে তোমাদেরকে টেক্সট করা যায় না। তো যখন পেজ থেকে তোমাকে আসলে টেক্সট করা যায় না তোমার প্রাইভেসি সেটিং এর কারণে, তখন আসলে আমার পক্ষে কোয়েশ্চেন বা পিডিএফ পাঠানো পসিবল হয় না। তো সেক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে তুমি শেয়ার করেছো বা তুমি স্লাইডটা পাও নাই, সেক্ষেত্রে তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে একটা টেক্সট পাঠানো। পেজের ইনবক্সে তুমি এটা টেক্সট পাঠাবা তোমার শেয়ারের স্ক্রিনশট সহ, তাহলে আমরা যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ থেকে যুক্ত হয়েছে, হলিক্রস কলেজ থেকে যুক্ত হয়েছে, তারপরে বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ থেকে যুক্ত হয়েছে, গভর্নমেন্ট হাতেম আলী কলেজ থেকে যুক্ত হয়েছে একজন, ঢাকা সিটি কলেজ থেকে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি, বিজ্ঞান ন্যাশনাল কলেজ থেকে অনেককে দেখতে পাচ্ছি, গুলশান কমার্স কলেজ থেকে অনেককে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি বলা যায় আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতেই আমাদের এরিয়া, আমাদের আমাদের এরিয়াটাকে বিস্তার ঘটাতে পেরেছি। শ্রাবণ ভাই, আমি আপনাকে একটু বলবো যে আপনি মাইকটা একটু অফ রাখেন যখন কথা বলতেছেন না। তো হ্যাঁ, আমরা এখনো দেখতে পাচ্ছি শহীদপুলি স্মৃতি কলেজ থেকে আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছে। তো বেসিক্যালি হ্যাঁ, ঢাকা কমার্স কলেজ থেকে যুক্ত হয়েছে একজন লিখছে আইবিয়ান ভাই তানভীর। ভাই ওটা আইবিয়ান না, ওটা হচ্ছে আইবিআইট। সো বেসিক্যালি আইবিএআইটিই।
এটা হয়তো একটা জিনিস শিখিয়ে দিলাম। অনেকেই অনেক রাস্তায় যুক্ত হচ্ছে, তো হ্যাঁ যুক্ত হতে থাকো, আমাদের সাথেই থাকো। এবং আবারও বলতেছি, ইন্টারনেট এমন একটা জিনিস যেটা সবসময় হয়তো আমাদের কন্ট্রোলে থাকে না। তো সেই কারণে আজকে আমাদের সাথে দুইটা ভাইয়া আছে, যদি একটা ভাই নেটে ঝামেলা হয় আরেকটা ভাই ব্যাকআপ দিবে ইনশাল্লাহ। তো আজকে আমরা চেষ্টা করবো একটা আনইন্টারাপ্টেড সেশন কন্টিনিউ করার। সো আমরা সেশনটা শুরু করার চেষ্টা করছি। সো আজকের সেশন, যেটা তোমরা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। গত বছরের ঘ ইউনিটে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছে, তোমরা যেমনটা জানো, সাফন শ্রাবণ ভাই এবং মোহাম্মদ গাদ্দাফি ভাই। তো আজকে আমরা আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। সো প্রথম কোয়েশ্চেনটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি শ্রাবণ ভাই তোমাদের জন্য ব্যাখ্যা করবেন। আর তোমাদের যদি আগে থেকেই জানা থাকে যে এটার উত্তর কি হতে পারে, তাহলে দ্রুত কমেন্ট বক্সে চলে আসো এবং কমেন্ট বক্সে যে লেখা শুরু করে দাও যে এটার সম্ভাব্য উত্তর কি হতে পারে। সো আমি দেখতে চাই তোমাদের পার্টিসিপেশন। এট দ্য সেম টাইম শ্রাবণ ভাই, আপনি যদি শুরু করতেন। শ্রাবণ ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু অন করে নিন। তাহলে প্রশ্ন আসছে। হ্যাঁ জি ভাই, প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্কে খুবই সমস্যা করতেছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ডি ইউনিটের যে প্রশ্নটা হয়েছিল এটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন হয়েছে, আপনারা সবাই জানেন। যেহেতু নতুন একটা সিলেবাসের প্রশ্ন হয়, এমসিকিউ ছিল, পাশাপাশি রিটেন ছিল। তো রিটেন পার্টটা মূলত কেমন হবে আমাদের ধারণা করতে একটু কষ্ট হয়েছিল আমাদের। তো সেই ধারণা থেকেও আমরা ট্রাই করেছি যতটুকু সম্ভব প্রিপারেশনটা রাখার জন্য। তো প্রিপারেশন অনুযায়ী আমরা রিটেন পার্টে যাব। যাওয়ার আগে আমি এমসিকিউটা আজকে যে প্রশ্নটা তোমরা সব উত্তর দিয়ে দাও তো দেখি কি হতে পারে আজকের প্রশ্নের উত্তর। অনেকে অনেক প্রশ্ন উত্তর সি দিচ্ছে, অনেকে ডি দেখলাম, ই দেখলাম। আসলে এগুলো হচ্ছে বানানের প্রশ্ন। বানানের প্রশ্নগুলো কি হয়, আমাদের যত বেশি হচ্ছে এক্সারসাইজ করতে পারবা তুমি বানান, তত বেশি বানানের ডেভেলপ করা সম্ভব হবে। তাছাড়া আর কোনো বিষয় নেই বানানে ভালো করে। যেমন ইংলিশে তোমরা ভোকাবুলারি পড়ো, পরে ভুলে যাও, পরে ভুলে যাও। এই বানানটাও এমন, বাংলা বানানগুলো এমন। আমরা এই বানানে আমরা কেমন দক্ষ, এই বিষয়গুলো নিয়েই কিন্তু একটা অনুচ্ছেদ আছে আমাদের ডিএলএড পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সেটা আমরা আজকে একটু সলভ করার ট্রাই করব। চলো আমরা যদি তাহলে উত্তরের দিকে যেতে চাই, তানভীর উত্তর যদি বাচ্চাদের দেখাতে চাই তাহলে সেখানে দেখো সঠিক বানান কোনটি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে সি। অনেকেই সঠিক উত্তর দিয়েছো সি। যারা যারা দিয়েছো তাদেরকে কংগ্রেচুলেশনস। তবে যারা পারতেছি না তাদের মন খারাপ করার বিষয় নেই, কারণ কি ত্রিভুজ বানানটিও আমি একবার নিজে ভুল করেছিলাম। হ্যাঁ, অর্থাৎ এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই তানভীর। এখানে আমরা বেশি সময় নেব না, এখানে সময় বেশি না নিয়ে যদি পরের প্রশ্নে চলে যাই। এই পরের স্লাইডে দেখো তোমরা, আমরা একটি বুঝতে পেরেছি যে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বাকি অপশনগুলো কেন ভুল সেটা আমাদের জানা উচিত। আর বাকি অপশনগুলো তাহলে আমরা দেখে নিই। দুষ্কৃতকারীর সঠিক বানানটা নিচে দেওয়া আছে, দুষ্কৃতকারী। তো আমরা সাধারণত এখানে মূর্ধন্য স হয় বানানটার মধ্যে, যেটা প্রশ্নের মধ্যে দন্তস্ব দিয়ে বানানটা করা ছিল। হ্যাঁ, মূর্ধন্য স দিয়ে সঠিক বানান। দুরবস্থা বলতে কিছু নেই, সাধারণত এটা হচ্ছে দুরবস্থা। আর দৌড় বানানটাতে এখানে ওরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছিল, আসলে সঠিক বানানটাতে চন্দ্রবিন্দু নেই। সঠিক উত্তরটি তোমরা দেখেছো। আর যারা যারা যুক্ত হয়েছে অলরেডি শেয়ার করতে থাকো, বন্ধুদের সাথে যুক্ত করতে থাকো। অ্যাকচুয়ালি আমরা যে প্রশ্নগুলো সমাধান করি তার সাথে অনেক কিছু যুক্ত থাকে। তুমি পাশাপাশি তোমার বন্ধুরা উপকৃত হলে সেটা তোমার জন্য ভালো। আর স্লাইডগুলো তুমি পেয়ে যাবা শেয়ার করলে, স্লাইডগুলো অনেক ফ্রুটফুল স্লাইড। আমরা নেক্সট স্লাইডে যদি যাই, পরের প্রশ্ন দেখতে চাই তাহলে। পুরোটা প্রশ্ন জুড়ে একই ধরনের প্যাটার্ন ব্যবহার করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার গ্রামার থেকে প্রশ্ন আনার চেষ্টা করছে কম, মুখস্থ নির্ভর প্রশ্নগুলো বেশি এসেছে। তাহলে নেক্সট স্লাইডে যদি যাও। হ্যাঁ ভাই, নেক্সট স্লাইডে স্ক্রিনে দেখা যাচ্ছে আলভোলা বাগধারাটির অর্থ কি? অসহায় সাদাসিধে অপরমন ভাবলো। ভাইয়া যতক্ষণ না বলছে ততক্ষণে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করে দাও। ইতিমধ্যে আমরা কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, গুড। তানভীর, আমার এখানে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে আলাপ ভোলা বাগধারাটির অর্থ কি? বাগধারার বিষয়গুলো কেমন হয় আমরা কিন্তু এর আগে যখন সি ইউনিটের প্রশ্ন সলভ করছিলাম তখন বাগধারা আমরা দেখেছিলাম। যেমন আমি একটা উদাহরণ তোমাদের জন্য রেখেছিলাম, যে যেমন না চাইতে বৃষ্টি বা বিনা মেঘে বজ্রপাত। বাগধারার বিষয়গুলো কি হয়, জড়িত থাকে, পাশাপাশি রিলেটেড থাকে। তো আমরা আলাপ ভোলা দেখি তো কোনটিতে অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ, দ্যাটস ফাইন। ভুল উত্তর কাউকে এখনো দিতে দেখিনি, কারণ এই বাগধারাটি এত কমন একটি বাগধারা ছিল, আমরা স্বাভাবিক জীবনে এটি ব্যবহার করি, যে এই ছেলে তুই একটা আলাপ বলা।
আলাবোলা বলতে সাধারণত আমরা কি মিন করতে চাই সেটা বুঝতে পারি, যেহেতু এক সাদা সিধা ছেলে। ফাইন, তাহলে সঠিক উত্তর দিয়েছো যারা, তাদেরকে আবারও কংগ্রেচুলেশনস। আমরা এই প্রশ্ন বেশি সময় নেব না, পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আমি আমন্ত্রণ জানাবো গাদ্দাফিকে, তুমি পরের প্রশ্নগুলো এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ শ্রাবণ ভাই। আমরা কোশ্চেন নাম্বার 3 তে দেখতে পাচ্ছি যে বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ। আমরা সবাই জানি যে উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, ইন্টারমিডিয়েটও এটা আছে তোমাদের। তোমরা ট্রাই করবে অ্যাডমিশনের জন্য যে কাজগুলো করতে, আমি ছোট করে একটু বলি, সেটা হচ্ছে উপসর্গগুলো মুখস্থ করে রাখা। তাহলে কোশ্চেন আসে যে কোনটা কোন উপসর্গ। আমরা জানি উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা, তৎসম এবং বিদেশি উপসর্গ। তো খাঁটি বাংলা উপসর্গ আছে 21টা, তৎসম 20টা এবং বিদেশি কিছু উপসর্গ আছে, তার মধ্যে আরবি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, এইগুলা। তো এখানে যে কোশ্চেনটা আসছে যে বেগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ। তোমরা যদি সবাই লক্ষ্য করো যে এই কোশ্চেনটার অ্যান্সার যদি পারতে হয় তাহলে আমাকে জানতে হবে যে কোনটা কোন উপসর্গ। তাহলে আমরা খাঁটি বাংলা 21টা যদি মুখস্থ করে রাখি, আমরা ইজিলি দেখে বুঝবো ওখান থেকে আসে নাই। তৎসমের 20টা যদি জানি, দেখবো ওখান থেকেও আসে নাই। তাহলে বাকি থাকলো বিদেশি। বিদেশি গুলোর মধ্যে কি কি থাকতে পারে? এখন বিদেশির যে অপশন আছে এখানে আরবি এবং ফার্সি। আরবি উপসর্গগুলো হচ্ছে আম, খাসলা, গড়, বাজে ইত্যাদি। আর ফার্সি যে উপসর্গগুলো আছে এই উপসর্গগুলোকে আমরা ছন্দ আকারে পড়তে পারি, কবিতা আকারে পড়তে পারি। তোমরা অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, অনেকে ফার্সি দিচ্ছ, বেশিরভাগই আমি ফার্সি দেখতে পাচ্ছি। ভেরি গুড, আমরা সঠিক অ্যান্সার একটু চলে যাব। সবাই একটু দেখুক যে সঠিক উত্তরটা কি। আমরা হচ্ছে যে ফার্সি উপসর্গগুলা বুঝে গেছি যেটা ফার্সি উপসর্গ বে। তো কিভাবে মনে রাখবো? ফার্সি উপসর্গ 10টা দেওয়া আছে 9, 10 এর বইতে বা প্রচলিত গ্রামার বইগুলোতে। এই ফার্সি উপসর্গগুলোকে আমরা ছড়া আকারে পড়তে পারি বা গল্প আকারে। দেখো এখানে খুব সহজ করে একটা টেকনিক দেওয়া আছে তোমাদের জন্য। সহজ সরল ইরানি বাবু নিম পাতায় গোসল করে বর সেজে বউ আনতে গেলে বিয়ের বাড়ির ঘেটে কম টাকা ফি দিলে শালাশালি বদদোয়া দিয়ে বলতে লাগলো বকলম নালায়েক বেয়াক্কেল লোকের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নেই। এখানে খেয়াল করো যেগুলো আমরা নীল কালার করে মার্ক করে দিয়েছে এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তোমরা আশা করি অবশ্যই এগুলো একটু মুখস্থ করে নিবা, এবং যারা স্লাইডটা শেয়ার করবা তারা সহজে কিন্তু নিজের কাছে এই টেকনিকটাকে মনে রাখতে পারবা। চমৎকার একটা টেকনিক। একটা লোক বিয়ে করতে গেছে, বিয়ে বাড়ির গেটে কম টাকা দিছে, এর জন্য শালাশালি বদদোয়া দেওয়া শুরু করছে। হ্যাঁ, তার সাথে রিলেটেড শব্দগুলো আমরা দিয়ে দিয়েছি যেগুলো ফার্সি উপসর্গ। দ্যাটস ইট। ভেরি গুড, কনগ্রাচুলেশনস তোমরা যারা ফার্সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ফার্সি। 4 নম্বর কোশ্চেন, কোন বিশেষ্য বিশেষণ জোর শব্দ নয়, শুদ্ধ নয়? আচ্ছা সবাই একটু খেয়াল করো ভাইয়া, কোশ্চেনটা কি বলছে? কোন বিশেষ্য এবং বিশেষণ জোর শুদ্ধ নয়। তার মানে প্রথম অংশটা বিশেষ্য এবং পরের অংশটা কি বিশেষণ, তাই না? তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটু ব্যাখ্যা করি। বিশেষ্য বিশেষণ আসলে তৈরি করার কিছু পদ্ধতি আছে। তানভীর, আমরা যদি পরের স্লাইডটা যাই তাহলে ওদের জন্য কিছু বিশেষ্য বিশেষণের শর্টকাট আমরা একটু দেখতে পাবো। যে বিশেষ্য বিশেষণের জন্য আমরা কিছু প্রত্যয় শেষে কিছু প্রত্যয় যুক্ত করে আমরা বিশেষ্য তৈরি করি। তোমরা যদি সবাই স্লাইডটা একটু লক্ষ্য করো, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো শব্দ নিয়ে আসছি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো কোনো না কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোশ্চেনে আসছে। আচ্ছা সবাই যদি খেয়াল করো, তরল একটা বিশেষণ শব্দ, এর সাথে আমি যুক্ত করলাম তা নামে একটা প্রত্যয়, প্রত্যয় যেটা শব্দের শেষে যুক্ত হয়। তরলতা, এই তরলতা শব্দটা কি হয়েছে? এখানে বিশেষ্য তৈরি করেছে। কিভাবে? আমরা সূত্রটা উপরে লিখে দিয়েছি যে বিশেষণের সাথে যদি তা বসে তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য। আবার বলি, বিশেষণ শব্দের সাথে যদি তা হয় তাহলে সেটা হবে বিশেষ্য। আরেকভাবে বিশেষ্য হয়, সেটা হচ্ছে বিশেষণের সাথে যদি অন্ত্যেষ্ঠ জ অথবা জ ফলা যুক্ত থাকে তাহলে বিশেষ্য হবে। তবে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন জ বা জ ফলার রুলসটা আসবে অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল করবা যে প্রথম বর্ণে একটা পরিবর্তন আসবে। এটা গুণ আর বৃদ্ধির পরিবর্তন, আমরা ওদিকে যাচ্ছি না। সহজ করে বললে তরল, তা যোগ করলে হলো তরলতা, জ যোগ করলে হলো তারল্য। মধুর, মধুরতা, মাধুর্য। এই যে দরিদ্র শব্দটা কত বার এসেছে এবং কতবার যে আসবে কল্পনার বাইরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রুলস ফালাই দিবা। দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র। সরল, সরলতা, সারল্য। শিথিল, শিথিলতা, শৈথিল্য। তাহলে যখন জ বা জফলা যুক্ত হচ্ছে প্রথম বর্ণের সাথে কিছু না কিছু পরিবর্তন আসতেছে, এটা অর্থ অনুযায়ী আমরা শিখে নিব, কোনো প্রবলেম নাই। তাহলে তোমরা সবাই এতক্ষণ হয়তো সঠিক অ্যান্সারটা দিয়ে দিছো। আমরা চলে যাব আমাদের সঠিক অ্যান্সারের স্লাইডে।
আমরা দেখবো যে আমরা সঠিক উত্তর কি দিয়েছি। আচ্ছা, সবাই অনেকেই পারছো এটা, বাট অনেকে বুঝো নাই কোশ্চেনটা। আরেকবার একটু বলি। কোশ্চেন ছিল কোনটি বিশেষ্য বিশেষণ জোড় শব্দ নেই, তার মানে প্রথমটা বিশেষ্য পরেরটা বিশেষণ হইতে হবে। দেখো অপশন বি শৈথিল্য, জবা জফালো যুক্ত হয়ে নাউন হয়েছে। আর শিথিল এটা ছিল অ্যাডজেক্টিভ বা বিশেষণ। সি নাম্বার হৃদয় এটা হলো বিশেষ্য। আর হার্দিক, এই হার্দিক কিন্তু প্লেয়ার না, এটা হচ্ছে হৃদয় জাত। আচ্ছা, তো এটা হচ্ছে বিশেষণ। প্রতীচি এটা হচ্ছে বিশেষ্য। প্রতীচ্য এটা হচ্ছে বিশেষণ। প্রতীচ্য শব্দটা অনেকে বলতে পারো ভাই এখানে জফলা আছে, কিন্তু জফলাটা এখানে ফ্যাক্ট না, মূল শব্দটা তো আর প্রতীচ না। তো সেজন্য এটা অর্থগতভাবে আমরা ব্যবহার করে দেখবো যে এটা বিশেষণের কাজ করতেছে। বাট এ নাম্বার অপশন সরলতা, সরলতাও নাউন, সারল্য এটাও নাউন, যার কারণে অ্যান্সারটা হয়নি। আমাদের কোশ্চেন ছিল বিশেষ্য বিশেষণ জোড় শব্দ, আমরা দুইটাই বিশেষ্য পেয়ে গেছি, যার কারণে এখানে এ নাম্বার কোশ্চেনটা মানে এ নাম্বার অপশনটা ভুল ছিল। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা যারা অ্যান্সার করতে পারছো। চলে যাবো তানভীরের কাছে, তারপর শ্রাবণ ভাই। হ্যাঁ ভাই, অ্যাবসলিউটলি। মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি অনেক পড়ালেখা করে আগে থেকেই। মানে আমি যেমন বাংলা কিছুই পারতাম না, শুভ ভাই লাস্ট বাংলা ক্লাসে আপনাদের সাথে ছিল, শুভ ভাই কিছু পারে না। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা মোটামুটি বাংলা নিয়ে যথেষ্ট সচেতন। একজন মাঝখান দিয়ে বলতেছিল, ও ভাই কি টেকনিক রে, ভাই টেকনিকের দেখছো কি? ক্লাস কেবল শুরু হয়েছে, তো টেকনিক আরো অনেক দেখবে ইনশাল্লাহ। ক্লাস থেকে বলে শুরু, পড়ালেখাও কেবল শুরু। তো আমরা সামনে আরো অনেক পড়ালেখা করবো এবং আরো অনেক টেকনিক দেখতে পারবো ইনশাল্লাহ। আরেকজন লিখছে যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের মাঝখানে নিজেকে বঞ্চিত মনে হচ্ছে। বঞ্চিত মনে করার কিছু নাই, আমরা এখানে সবাই শিখতে আসছি। তো আমরা যেই পরিস্থিতি থেকেই আসি না কেন, আমাদের টার্গেট থাকবে ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা যাতে সবাই ইকুয়ালি গুড হয়ে মানে বাসায় আছে, ইকুয়ালি গুড হয়ে এই লাইভ স্ট্রিমিংটা শেষ করতে পারি, সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। সো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 120 জনের অধিক বা 130-এর কাছাকাছি আমাদের সাথে যুক্ত হয়েছে। সো তোমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেনে কমেন্ট করা শুরু করে দাও। ইতিমধ্যে আমরা দেখতেছি অনেক কমেন্ট চলে এসেছে। নাহিদ আক্তার লিখেছে অপশন এ, জাকির হোসেন লিখেছে অপশন সি, তারিক রেদওয়ান, খালিদ রিদওয়ান লিখেছে অপশন এ, মুমতাহিনা তাবাসসুম লিখেছে অপশন এ, সুমাইয়া আক্তার লিখেছে অপশন এ, তাওহিদ আলভি লিখেছে অপশন এ, কে মুস্তাফিজুর রহমান লিখেছে অপশন এ, মঈনুদ্দিন লিখেছে স্প্যানিশ, তারপরে সুমাইয়া শ্রাবণী লিখেছে অপশন এ, ফাহিম লিখেছে ইংরেজি, আফসানা মিমি লিখেছে অপশন এ, মাইশা তাবাসসুম লিখেছে অপশন এ। সো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রাবণ ভাইয়ের কাছে যাওয়ার আগেই সবাই মোটামুটি অনেক আনসার দিয়ে দিয়েছে। তো সবার ভিতরে এনথুজিয়াজমটা খুব ইম্পর্টেন্ট, তোমার আগ্রহ থাকলেই তুমি আসলে শিখতে পারবে। সো এই জিনিসটা ধরে রাখতে হবে। তো শ্রাবণ ভাই, আপনি যদি কোশ্চেনটা ব্যাখ্যা করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শকরা ব্যাখ্যা করার আগে এই বিষয়টাতে একটু ডিটেলস জানা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দেখা যায় যে শব্দ, বাক্য এই বিষয়গুলোকে অনেক ইম্পর্টেন্স দেয়। অনেক ইম্পর্টেন্স দেওয়ার পাশাপাশি বাক্যর পাশাপাশি শব্দ একটা ইম্পর্টেন্স পায়। তো শব্দ থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে দেখা যায়। শব্দের আমরা যে গঠনগুলো দেখি, কখনো গঠনগত দিক থেকে আসে বা কখনো অর্থগত দিক থেকে আসে। যেমন সি ইউনিটে অর্থগত দিক থেকে আসছিল, বা ডি ইউনিটে আসছে উৎসগত দিক থেকে। কোনো না কোনো দিক থেকে আসবেই, এই দুইটা দিক থেকে বেশি আসে। উৎসগুলো আমরা জানি কিভাবে হয়। বিদেশি ভাষা শব্দগুলো আমাদের মাঝে এমন ভাবে মিশে গিয়েছে যে আমরা তাদেরকে আর আলাদা করতে পারি না। অনেকে উত্তর ইংরেজি করেছো বা যে করছো, আমি একটু দেখতে চাই পরের স্লাইডে আমি তোমাদের জন্য কিছু শব্দ নিয়ে এসেছি। এই শব্দগুলো যদি দেখাতে চাই, দেখো প্রথমে যেটা আসছে, তানভীর আমরা কি পরের স্লাইডে গিয়েছি? হ্যাঁ, গুড। ইংরেজি শব্দ, হ্যাঁ ইংরেজি শব্দ আমরা লক্ষ্য করো, আমরা ইংরেজি সরাসরি উচ্চারণ হতে পারে, বিকৃত উচ্চারণ হতে পারে। ইংরেজি যেগুলো এখানে এসে মিলেছে সেগুলো সরাসরি শোনো, কমপ্লিমেন্ট দেখলে মানে খুশিতে পড়াশোনা থেমে যায়। হ্যাঁ, কে যেন বলতেছিল শ্রাবণ থেকে অনেকদিন পরে দেখছি, আমার পড়াই থেমে গেছে। মাঝে মধ্যে এমন কমপ্লিমেন্ট করবা, স্পিড আমাদের বাড়বে। এটা কে তুমি? আমি হয়তো তোমাকে ছবি দেখলে চিনতে পারবো। যাই হোক, ইংরেজি শব্দগুলোর আমরা দুই ধরনের শব্দ পাই, একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে ব্যতিক্রমী। একটু লক্ষ্য করো সবাই। হ্যাঁ, যেমন হসপিটাল একটি ইংরেজি শব্দ। এই হসপিটালটাকে কি আমরা আসলে হসপিটাল বলি? আমরা কিন্তু বলি হাসপাতাল। হাসপাতাল, তাহলে শব্দটার যদি উৎস তুমি খুঁজতে যাও, উৎস খুঁজতে গেলে সেটা দেখা যাবে যে এটা ইংরেজি শব্দ থেকে আসছে, বাট বিকৃত উচ্চারণ করতেছে। যেমন আমি বললাম মাউস, এই মাউসটাকে কিন্তু আমরা বিকৃত উচ্চারণ করি না, সরাসরি উচ্চারণ করি, বাট এমনভাবে আমাদের সাথে যুক্ত মনে হয় এটা একটি বাংলা শব্দ। এখানে আমি যে শব্দগুলো দেওয়ার ট্রাই করেছি এগুলো ইংরেজি থেকে বিকৃত হয়ে এসেছে, বাট মূলটা হচ্ছে ইংরেজিতে। যেমন আগ্রাসন, কাপ্তান, জাদ্রেল, বুরুষ, লুণ্ঠন, লাগেজ, হাসপাতাল। তামিল শব্দ চুরুট, আর আমরা জানি স্পেনিশ শব্দ হচ্ছে ডেঙ্গু। আর গতবার ডেঙ্গুটাই চলে আসার কারণ ছিল
ডেঙ্গুর একটি মহামারী প্রকোপ ঘটেছিল, আমরা দেখেছিলাম। অনেক আলোচিত একটি টপিক ছিল। আমরা ভেবেছিলাম যে রচনায় বা কোনো কিছুতে আসতে পারে। তো ডেঙ্গুর প্রশ্ন এসেছে, 1 নম্বর আসছে। আমরা প্রিপারেশন নিয়েছিলাম 5 নম্বরের জন্য। ওকে, সঠিক উত্তরে যাও তাহলে তানভীর। সঠিক উত্তর অলরেডি এখানে ভেসে উঠেছে, কারণ স্পেনিশ ভাষার শব্দ হচ্ছে ডেঙ্গু। আমরা অলরেডি দেখেছি। যারা অপশন ভুল করেছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ পরেরটি তুমি পারবা। ওকে, সঠিক উত্তর যারা দিচ্ছ, পার্টিসিপেট করতেছো, ভেরি ইন্টারেস্টিং। আমাদের সাথে প্রায় 150 জনের মতো মানুষ যুক্ত আছে। বিষয়গুলো আসলে অনেক আনন্দের। আমাদের এই প্রয়াসগুলো আমরা যখন ট্রাই করি, এই এক একটি স্লাইড বা এক একটি ক্লাস অনেক প্রচেষ্টার ফসল হয়। তো সেখানে যদি তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হও, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। পরের প্রশ্ন আমরা এসে দেখতে পাচ্ছি, কুল কাঠের আগুনের অর্থ কি? এটিও একটি বাগধারা, তোমরা উত্তর দিতে থাকো। কুল কাঠের আগুন কি হতে পারে? কুল কাঠ কি হতে পারে? এটা কি এমন কিছু যেটি ধরলে আর থামতে চায় না, নাকি এমন কিছু যা ধরে প্রথম প্রচেষ্টাতেই নেমে যায়? কুল কাঠ কেমন একটি বিষয়? হ্যাঁ, তো কুল কাঠের আগুন, আমি তোমাদেরকে একটু হেল্প করি। বাগধারাগুলো বা প্রবাদ বাক্যগুলো কিন্তু আমি আগে থেকেই বলেছি, এগুলো এমন হয় তোমার ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেড থাকে। হ্যাঁ, তো কুল কাঠের আগুন যদি তুমি ধরে নাও, দুইটা পসিবিলিটি হতে পারে। ধরো জীবনে তুমি বাগধারাটি তোমার সামনে আসেনি, কুল কাঠের আগুন তাহলে কি হতে পারে? ধরো তুমি প্রথমে ভাবলা যে কুল কাঠ এমন একটা কাঠ যেটাতে আগুন ধরে আর নেমে যায়, একটা পসিবিলিটি। সেকেন্ড পসিবিলিটি হতে পারে কুল কাঠে এমন একটি কাঠ যেটি শুধু পড়তেই থাকে, পড়া শুরু হলে আর থামে না। তাহলে অপশনগুলোর সাথে যদি তুমি মিলাও, দেখো অপশনগুলো জ্বালা যন্ত্রণা, এই কষ্ট দুঃখ, জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ নিয়ে বেশি বেশি অপশন দেখা যাচ্ছে। তার মানে এটি শুরু হলে আর থামবে না। তাহলে কুল কাঠের আগুন তার মানে তীব্র যন্ত্রণা, নাকি দীর্ঘস্থায়ী জ্বালা, নাকি কি উত্তর দিয়ে ফেলে সবাই? অপশনের উত্তর বিভিন্ন রকমের উত্তর আসছে দেখা যাচ্ছে। আমরা এটা ট্রাই করে দেখবো কি হয়। আমরা সরাসরি উত্তরে চলে যাব। তানভীর। কাজী তানভীর স্বপ্ন বলছে এ, তাওহিদ আলবি এ, তীব্র যন্ত্রণা। যন্ত্রণা তার মানে তোমরা মোটামুটি কুল কাঠের আগুনের সাথে পরিচিত, অনেকে হয়তো বা ফেস করতেছো। কিন্তু এখন অন্য সকল কারণে কুল কাঠের আগুনে যাওয়া যাবে না, শুধু পড়াশোনা রিলেটেড কারণেই কুল কাঠের আগুনে পড়তে হবে, আর কোনো কিছু কারণে কুল কাঠের আগুনে পড়া যাবে না। না হয় তোমার জীবনটাই একটি কুল কাঠ হয়ে যাবে। চান্স যদি না পাও, দেখবে জীবনটাই একটি কুল কাঠ, জ্বলছে তো জ্বলছে আর থামছে না। পরের প্রশ্নের জন্য আমি আহ্বান জানাবো গাদ্দাফিকে পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এবারে একটা প্রশ্ন এসেছে সমার্থক শব্দ থেকে। শ্রাবণ ভাই বললো যে যে বিষয়গুলো থেকে শব্দ থেকে আসে, শব্দ, বাক্য, ধ্বনি, এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলা রিলেটেড শব্দগুলো আসে। যেটা আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্ন, জল শব্দের সমার্থক শব্দ কি? তুমি দেখে খুশি হয়ে যেতে পারো যে ভাই জল, পানি, মানে এটা তো ওয়ান টুর ব্যাপার, ছোটকাল থেকে দেখে আসছি, মানে প্রতিদিন তো অনেক খাই, এটা দেখলেই পারবো। বাট ব্যাপারটা এমন না, ইংলিশ ভোকাবের মতো মেইন ভোকাবুলারি এটা অনেক ইজি, বাট সিনোনিম বা অ্যান্টোনিম গুলো অনেক হার্ড। এখানে অপশন গুলো কিন্তু ঠিক সেম। তোমরা অনেকে এমন কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ যেগুলো মনে হচ্ছে আমি জীবনে ফার্স্ট দেখছি। তো যাই হোক, তোমরা দ্রুত অ্যান্সার করে ফেলো দেখি যে জল শব্দের সমার্থক শব্দ কোনটি। যদি মনে হয় একদম তুমি শিওর পারো, শিওর দেখাও, অপশন লেখো। আর যদি মনে করো যে না পারতেছি না, বাট গেস করে হইলো তুমি অ্যান্সার দাও। কেন আমি একটু বলি, কারণ অনেক ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো একটু টাফ হবে, তাই বলে হ্যাঁ এমনটা না। মানে কিছু ক্ষেত্রে আমাদের গেস করে অ্যান্সার দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা গেস করে অ্যান্সার দাগাই। আচ্ছা, খেয়াল করি এখানে যে শব্দগুলো দেয়া আছে। হ্যাঁ তানভীর, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আমি একটু যদি ইন্টারাপ্ট করি, কিছু মনে না করেন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কমেন্টে একজন কমেন্ট করেছিল যে যেহেতু গত বছর ডেঙ্গু আসছে, মানে ডেঙ্গুর অনেক প্রকোপ ছিল, তাহলে ডেঙ্গু থেকে কোয়েশ্চেন আসছে। তাহলে করোনা। তো তোমরা যদি ভাইয়া দেখো আমাদের স্ক্রিনে আনসারটা শো করছে যে করোনা ভাইরাস, তোমরা যেটা কোয়েশ্চেন করেছিলে যে করোনা ভাইরাস কোন ভাষার শব্দ, আসলে হচ্ছে করোনা ভাইরাস নামটির উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ করোনা থেকে, যে এই শব্দের অর্থ হচ্ছে মুকুট বা হার। তো ভাইয়া যারা কোয়েশ্চেনটা করেছিলে তাদের জন্য কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি আবার বলতেছি, করোনা ভাইরাস নামটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ করোনা থেকে, যেটার অর্থ হচ্ছে মুকুট বা হার। তো আই থিঙ্ক তোমরা ভাইয়া যে কোয়েশ্চেন করেছিলে সেই আনসারটা পেয়ে গেছো। তো গাদে ভাইয়া কন্টিনিউ করেন। যেটা বলছিলাম, তাহলে আমাদের যেটা জানতে হবে যে মূল শব্দগুলোর অর্থ কি। এ নাম্বার অপশন তন্ডুল, তন্ডুল শব্দের অর্থ আমরা জানি চাল। উদন, উদন শব্দের অর্থ আমরা জানি ভাত।
বার্দি, বার্দি নামে ডিকশনারিতে তেমন কোনো শব্দ আসে না, বাকি থাকলো উদক, এবং কারেক্ট অ্যান্সারটা হচ্ছে উদক। সো সবাই যারা অ্যান্সার দিয়েছো তাদের জন্য পরের স্লাইডে দেখো আমরা একটা ছড়া আকারে সমার্থক শব্দ পড়বো। আসলে এটাও আমাদের একটা চমৎকার টেকনিক। সমার্থক শব্দগুলো যেহেতু লিমিটেড, মানে লিমিটেড মানে এই কারণে বলছি যে কিছু কিছু শব্দই প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো সেই শব্দগুলোকে বিশেষ করে সেটা 25 থেকে 30টা হতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা একদম আনকমন, কেউ পারবে না সেটা তুমিও হয়তো পারবে না, কিন্তু যেগুলো কমন সেগুলোকে আমার কোনো না কোনো ওয়েতে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে একটা ছড়া আকারে পানির কিছু সমার্থক শব্দ দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি এভাবে পড়ি পানির সমার্থক শব্দগুলো: অম্বু অপপয়, অম্ভ উদক তয়, সুধা বাড়ি ইরা, সলিল নির ইলা। তাহলে আমরা দুইবার তিনবার যদি দুই তিনবার হচ্ছে যে শব্দগুলোকে পড়ি এভাবে সমার্থক শব্দ হিসেবে, তাহলে আমরা দেখে যাব যে এখান থেকে প্রায় 12টা 14টা 15টা করে শব্দ আমরা শিখে গেছি। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, আমাদের লুবিনাসের যে বাংলা বই আছে সে বইতে এরকম সমার্থক শব্দের ছড়া আকারে দেওয়া আছে প্রায় 20 থেকে 25টা, এবং আরো কিছু সমার্থক শব্দের চমৎকার কিছু টেকনিক আছে, সেগুলো আমরা হয়তো ক্লাসে আলোচনা করব। এখন ছোট করে বলি। আমরা সবাই জানি যে পানি শব্দটা সমার্থক শব্দ হলো অম্বু, তারপর হচ্ছে জল, তারপর হচ্ছে যে এই যে অপ পয় তুয়। তো স্বাভাবিক হচ্ছে কিছু পানির শব্দের সাথে, মূল শব্দের সাথে যদি ধয় রস্যিকার ধি যোগ হয় তাহলে সেটা হয়ে যাবে সমুদ্র। পানি, তুমি যদি পানি মনে রাখো তাহলে ধি যোগ হয়ে যাবে সমুদ্র। যেমন জল, জলের সাথে ধি যোগ হয়ে যায় জলধি। দেখো জল মানে পানি, কিন্তু জলধি মানে কি? সমুদ্র। তাহলে আমি কি বলছিলাম যে পানির এমন কিছু শব্দ আছে যাদের সাথে ধি যোগ করলে সেটা সমুদ্র হয়ে যাবে। অনুরূপ তয় শব্দের সাথে ধি যোগ করলে তয়োধি সমুদ্র, পয়োধি সমুদ্র, বারিধি সমুদ্র। সো তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো যে আসলে কত চমৎকার ভাবে, কত সুন্দর করে আমরা তোমাদের জন্য অ্যারেঞ্জ করতেছি। তোমরা অবশ্যই অবশ্যই এগুলোকে ভালো করে পড়বা। লুমিনাসের সাথে অবশ্যই তোমরা যেভাবে যুক্ত আছো, তোমরা তোমাদের হার্ড ওয়ার্ক দেওয়ার জন্য মেন্টালিটি প্রিপেয়ার করো, আমরা তোমাদের ম্যাটেরিয়ালস দিব। তো যাই হোক, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আমরা পানি শব্দের সমার্থক শব্দ অ্যান্সার দিয়ে নিলাম। জলের সমার্থক শব্দ হলো এখানে উদক, উদক, এবং পানির সমার্থক শব্দ বা জলের সমার্থক শব্দ। তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো এবং অত্যন্ত ভালো করেছো। কনগ্রাচুলেশনস টু ইউ। আচ্ছা, পরের কোশ্চেন। একজন ভাই লিখেছে করোনা ভাইরাসের কারণে ঈদের সালামি পাওয়া নাই ভাই, তোমার জন্য একবার দিয়ে সমবেদনা। আশা করবো পরবর্তী ঈদ অর্থাৎ কুরবানি ঈদের আগে করোনা ভাইরাস কেটে যাবে, যাতে তুমি ঈদের সালামি পাও। যদিও কুরবানি ঈদে মানুষ ঈদের সালামি দেয় নাকি আমি ঠিক শিওর না, বাট যাই হোক, তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা অলরেডি জন্য গাদ্দাফি ভাই এবং শ্রাবণ ভাই অনেকগুলো শর্টকাট উপস্থাপন করছেন। এই শর্টকাট গুলো যদি তোমরা চাও তাহলে তোমরা দ্রুত আমাদের এই লাইভটি শেয়ার করে ফেলো। শেয়ার করে ফেলে তোমাদেরকে আমরা পিডিএফটি পৌঁছে দেবো আগামী 24 ঘন্টার মধ্যে থেকে ইনশাল্লাহ। যদি এখানে আরেকজন বলেছে যে মনে হচ্ছে আমি আবারও আপনাদের কাছে সরাসরি ক্লাস করছি, থ্যাংক ইউ ভাইয়া। সো ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স গুলো আমরা সামনে আরো আনার চেষ্টা করবো তোমাদের সামনে। আর এছাড়াও তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের এই লাইভের পাশাপাশি আমরা আরো একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে তোমাদের সাহায্য করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের জুম প্ল্যাটফর্ম। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এখানে আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্নরের প্রশ্ন সমাধান করতে যে এই কোশ্চেনের সাথে সামঞ্জস্যপূর্ণ দুইটা শর্টকাট টেকনিক ইতিমধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে। এই মাত্র একটা দেখানো হলো এবং ক্লাসের শুরুতেও একটা দেখানো হয়েছে। তো বেসিক্যালি যখনই আমরা আমাদের ভাইয়ারা এই জিনিসগুলো পড়াবে তখন এই জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত শর্টকাট টেকনিক গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে দেখানো হবে। কিন্তু যেটা বাস্তবতা সেটা হচ্ছে অবশ্যই সব ধরনের কোয়েশ্চেন বা সব গ্রাউন্ড থেকে কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে না। তো বেসিক্যালি গত বছর যেই সব গ্রাউন্ড থেকে 15টা বা 16টা কোয়েশ্চেন এসেছে, আগামী বছরও যে ঠিক একই গ্রাউন্ড থেকে 16টা কোয়েশ্চেন আসবে নট নেসেসারি। এর বাইরেও আমাদের সিলেবাসের ব্যাপ্তি অনেক বেশি, সিলেবাসের টপিক আরো বেশি। তো বেসিক্যালি বিভিন্ন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এবং বিভিন্ন জিনিস মনে রাখার জন্য আমাদের ভিন্ন ভিন্ন টেকনিক আছে। তো এই টেকনিক গুলা বা এই টাইপের শর্টকাট মেথড গুলা আমরা এই লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের জুম প্ল্যাটফর্মেও শেখানোর চেষ্টা করে থাকি। এবং বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে লাইভ প্ল্যাটফর্মে এটা নির্দিষ্ট সময় পর পর আমরা একটা করে ক্লাস করার সুযোগ পাই, যেহেতু আমরা সপ্তাহে 2বার আসি এবং আমাদের অনেকগুলো। সো আমাদের বাই রোটেশন আসতে হয়তো সবসময় সব টপিক কমপ্লিটলি শেষ করা পসিবল হয় না, যে জিনিসগুলো আমরা জুমে করার চেষ্টা করি। সো বেসিক্যালি
তোমরা যারা আছো, তোমরা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, তারা আমাদের সাথে আমাদের পেজে যোগাযোগ করতে পারো, সেখানে আমরা এই ব্যাপারে আরো ফার্দার ইনফরমেশন দিব। আর তোমাদের মধ্যে অনেকের এই ব্যাপারে একটা কনফিউশন থাকে যে আচ্ছা ফেসবুকে লাইভ ক্লাস করতেছি ভালো কথা, বাট জুম জিনিসটা কি আসলে ইফেক্টিভ হবে কিনা, বা জিনিসটা কতটা এফিশিয়েন্ট, এখানে তো বোর্ড থাকে না, তো ঠিক মতো পড়া যায় কিনা। তো এই টাইপের যে সমস্যাগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করি আমরা স্লাইডের মাধ্যমে। সো এই টাইপের জিনিসগুলো আসলে কিভাবে কভার করা হয় এবং কিভাবে তোমাদের এবং আমাদের মধ্যকার ইন্ট্রোডাকশনটা জুম ক্লাসে বজায় রাখা যায় ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে, রিয়েল ক্লাসের মতো বা ফিজিক্যাল ক্লাসের মতো করে, সেই জিনিস একটা ছোট্ট এক্সাম্পল আমরা একটা ক্লিপের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখানোর চেষ্টা করেছি ইনফ্যাক্ট আমাদের পেজে বা আমাদের গ্রুপে বা আমাদের ইউটিউবে তুমি যদি খেয়াল করে থাকো, তুমি দেখবে আমাদের বাংলা ক্লাসের 3 মিনিটের একটি ক্লিপ দেওয়া আছে। তো তোমরা যদি সেটাই দেখো, তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবা জুম ক্লাসের মাধ্যমে ফেসবুক লাইভের প্ল্যাটফর্মটা আছে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার, এটা চলমান আছে এবং ইনশাল্লাহ চলমান থাকবে। এবং এটার মাধ্যমে আমরা পুরো লুমিনাস পরিবারকে এবং পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সব শিক্ষার্থীকে সাহায্য করার প্রাণপণ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। সো অনেক আজ এটা কথা বললাম। সো এর পরবর্তীতে অষ্টম কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অষ্টম কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হরিৎ শব্দ ধূসর, হলুদ, বেগুনি, সবুজ। আমি বাংলা পারি না, বা স্টিল আমি এই কোয়েশ্চেনটা পারি। তো যেহেতু আমি পারি, তার মানে বুঝে যেতেছে এই কোয়েশ্চেনটা অনেক সহজ। তো যেহেতু এই কোয়েশ্চেনটা অনেক সহজ, তো তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করে বলতে হবে সঠিক উত্তরটা কি। সো আমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলি। সো গাধা ভাইয়ের কাছে চলে যাব প্রশ্নের ব্যাখ্যাটির জন্য। আচ্ছা, প্রথমত নেটওয়ার্কটা ঝামেলা করতেছে, যাই হোক আমি আসছি, ব্যাক করতে পারছি আলহামদুলিল্লাহ। তোমরা খেয়াল করবা যে যে বিষয়গুলো থেকে মূলত প্রশ্ন হয় ঢাকা ইউনিভার্সিটিতে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে শব্দ, একটা টপিক হচ্ছে শব্দ। আমরা শব্দের বিভিন্ন ক্যাটাগরি থেকে কোশ্চেন দেখলাম, উৎস অনুযায়ী, অর্থ অনুযায়ী, ইভেন একটা শব্দের অর্থ থেকে কোশ্চেন চলে আসছে। তো এই ক্ষেত্রে যদি শব্দের অর্থ থেকে কোশ্চেন আসে, আমি তোমাদের সহজভাবে সলভ করার জন্য বলবো যে তোমাদের যে মেইন বই আছে, টেক্সট বই, বাংলা সাহিত্য বই আছে, সাহিত্য বই থেকে তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ, মানে ব্যাখ্যা টিকা যেগুলো আছে, একদম গুরুত্ব সহকারে তোমরা পড়ে নিবা। তোমরা যারা ইন্টারমিডিয়েটে হচ্ছে যে একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা লাইনে হরিৎ শব্দটা লেখা আছে, এবং সেই কবিতারই কবিতার আলোচনার শেষে শব্দের অর্থগুলো দেওয়া আছে, সেখান থেকে এই শব্দটা হুবহু চলে আসছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে ভাইয়া, যারা এখন ভালো ম্যাটেরিয়ালস পাচ্ছ না বা পড়ার জন্য ওয়ে পাচ্ছ না, আমরা তো আমাদের স্লাইড গুলো দিচ্ছি, এর বাইরে যদি তুমি প্রচুর পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা হচ্ছে যে টেক্সট বইগুলোর দিকে একটু ফোকাস দাও, তাহলে দেখবে তোমার শব্দের অর্থগুলো প্রত্যেক বছরে ঘুরে ফিরে আসে, এগুলো তুমি কমন পাবা। তো এখানে হরিৎ যে শব্দটা আছে, হরিৎ শব্দের সঠিক উত্তর তোমরা অলরেডি অনেকেই দিয়ে দিচ্ছ। তো আমরা হচ্ছে সরাসরি অ্যান্সারে চলে যাই। তোমরা তোমাদের অ্যান্সারটা, কাঙ্ক্ষিত অ্যান্সারটা দেখে ফেলো যে এটার সঠিক উত্তরটা কি। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকেই সঠিক উত্তর দিয়েছে, কিন্তু অনেকে সঠিক উত্তর দিলেও আমাদের শুভ ভাইয়া এই কোশ্চেনটাও পারে নাই। তো শুভ ভাইয়ের জন্য আরো একবার সমবেদনা। শুভ ভাইয়া ইনশাল্লাহ পরের বার 9 বেশি পাবে, ইনশাল্লাহ আরেকবার পরীক্ষা দিলে আমরা এই প্রত্যাশা জ্ঞাপন করি। আর সাউন্ড ভাইয়ের গাদ্দার ভাইয়ের ক্লাস করার পরে যদি আপনি 9 বেশি না পাইতে পারেন, তাহলে ভাই হইলো না ব্যাপারটা। তো ব্যাপারটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবাই অপশন ডি অ্যান্সার দিয়েছে মোটামুটি। তো যেহেতু সবাই অপশন ডি অ্যান্সার দিয়েছে, তো আমার মনে হয় এখানে আর আলোচনা তেমন কিছু নেই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9। প্রতিবছর কোশ্চেন, প্রতিবছর মানে এমন একটা বিষয় যেটা দেখলেই আমরা সবাই ভয় পাই। বিশেষ করে আমার এখনো মনে আছে ইন্টারমিডিয়েটে যখন আমার প্রকৃতি পড়তে আসছিল, আমি চোখ বন্ধ করে লিখে দিয়ে আসছিলাম আল্লাহ আল্লাহ করে। তো বেসিক্যালি এখন আমরা শ্রাবণ ভাইয়ের কাছে যাবো যে আল্লাহ আল্লাহ করা ছাড়াও কোনো টেকনিক আছে নাকি সেটা দেখার জন্য। তো শ্রাবণ ভাই, তানভীর শুনতে পাচ্ছ? হ্যালো? তানভীর, আমাকে কি শোনা যাচ্ছে? তানভীর, আমি শুনতে পাচ্ছি না তোমাদেরকে, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বলেন ভাই।
ও হ্যাঁ, এখন শুনতে পেলাম। শোনো, ৯ নম্বর প্রশ্ন হ্যাঁ হ্যাঁ তাহলে বলো। আসছে। এই প্রশ্নটি আসছে মূলত প্রত্যয় থেকে। তো প্রত্যয়ের এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমি একজন ব্যক্তির মনের কষ্টের কথাটা একটু তোমাদেরকে দেখাতে চাই। তোমার নামে একটি কমপ্লেইন আছে, তুমি নাকি হচ্ছে একজনের কমেন্ট দেখাচ্ছই না। তো যার কমেন্ট দেখাচ্ছ না মনে কষ্ট, আমি তো সরাসরি তোমার নাম ধরেই উল্লেখ করে দিচ্ছি, প্রিয়া চক্রবর্তী। তুমি আর মন খারাপ করে দেখো না, তোমার কমেন্ট না দেখানো আমি সরাসরি তোমার নাম অ্যানাউন্স করে দিলাম। হ্যাঁ, ওকে, এবার ঠিক মতো পড়াশোনায় করতে বসে পড়ো। আর প্রত্যয় শব্দটি থেকে, সরি মানে প্রত্যয় একটি টপিক, এই টপিকটি থেকে হচ্ছে প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন করা সম্ভব, কিন্তু ডি ইউনিটে দেখা গেল যে সবচেয়ে সহজ প্রশ্নটা করেছে। কিভাবে আমি এটা সবচেয়ে সহজের কাছে আনতে চাই, কারণ হচ্ছে প্রত্যয়গুলো আমরা জানি অনেক ছেলেপেলে থাকে যারা প্রত্যয় দিকে একটা আতঙ্কে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি প্রত্যয়ের প্রশ্ন করা হয় সাধারণত খুব কঠিন প্রশ্নের কাছে যাওয়া হয় না। সেদিক থেকে একটা ফিল্ড আছে, যে ফিল্ডটা হচ্ছে বাংলা প্রত্যয়, তারপর সংস্কৃত প্রত্যয়ের পাশাপাশি আছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, বিদেশি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যেটি দেখা যায় এখানে লিমিটেড লিমিটেড কিছু প্রত্যয় দেখা যায়। আমরা জানি প্রত্যয় কি এবং প্রকৃতি কি, আমরা যখন ডিটেলস পড়বো বা আমাদের ক্লাসে তখন দেখাবো বিষয়গুলো। মূল শব্দের সাথে যখন নতুন কোনো প্রকৃতি, নতুন কোনো শব্দ এসে যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করতে সাহায্য করে তাদেরকে প্রত্যয় বলা হয়। সেই প্রত্যয়ের মধ্যে এখানে একটি দেখা যাচ্ছে সই। যেমন আমরা সই বিভিন্ন জায়গায় বলি, যেমন জুত সই, মানান সই। সই আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। প্রশ্নটি ছিল মূলত যে এই সই শব্দটি, সই প্রত্যয়টি কোন ভাষা থেকে এসেছে। তো আমরা পরের স্লাইডে গেলে বিদেশি ভাষার যে প্রত্যয়গুলো আছে, বিদেশি তদ্ধিত প্রত্যয়, সেগুলো দেখতে পাবো। তানভীর, হ্যালো। হ্যাঁ, বিদেশি তদ্ভিত প্রত্যয়ের স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক যে বিদেশি প্রত্যেক যে স্লাইড গুলো আছে, আমি মানে মনে হচ্ছে অন্ধের মতো ক্লাস নিচ্ছি, বিকজ নেটওয়ার্কে আমাকে অন্ধ করে দিল। বিভিন্ন কারণে মানুষ অন্ধ হতে পারে, আজকে আমরা জানলাম নেটওয়ার্কের কারণেও অন্ধ হওয়া যায়। তো আমি যে স্লাইড একটি এসে থাকে সেই স্লাইডের মধ্যে লেখা থাকতে পারে যে বিদেশি কিছু তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। হ্যাঁ, প্রথমে হিন্দি প্রত্যয় থাকতে পারে, তারপর থাকতে পারে ফার্সি প্রত্যয়, এমন থাকতে পারে না, এমনই থাকার কথা। আমরা মূলত ক্লাসে যা করি, ক্লাসে হচ্ছে এগুলো সরাসরি মুখস্থ করে ফেলা ট্রাই করি কবিতার মতো। কবিতাটা দেখো, বাংলা পড়াশোনা আসলে কঠিন বিষয়গুলো সহজভাবে পড়ার জন্য লুমিনাস চেষ্টা করে থাকে। ধরো এই বিদেশি পদ্যগুলো আমি তোমাকে যদি একটি কবিতা বলি, সেই কবিতার তো একটা সুর থাকবে। সুরে সুরে যদি কবিতাটি শুনতে চাও সেটি হবে এমন: ওয়ালা ওয়ান আদার, বন্দি সই পনা, গড দাদ বাদশাহ। তো কবিতাটি যদি আমরা ক্লাসে সবাই একসাথে বসে 3 থেকে 4 বার পড়ি, দেখো ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যায়। তো এখানে আমরা কবিতাটা না দিয়ে আলাদা করে দিয়েছি তোমাদেরকে, বইয়ের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে। হিন্দি প্রত্যয় কারা আছে বা ফার্সি প্রত্যয় কারা আছে, হিন্দি গুলো দেখো ওয়ালা, আমরা ওয়ালা শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করি, ফেরিওয়ালা, গাড়িওয়ালা, বাসওয়ালা। এই ওয়ালা তার মানে ফেরি একটা জিনিস, ফেরির সাথে যুক্ত হচ্ছে ওয়ালা, তখন একটা নির্দিষ্ট অর্থের দিকে চলেছে। সুতরাং প্রত্যয়গুলো তার ধর্ম কিন্তু এখানে পালন করছে। আর বিদেশি প্রত্যয় যারা আছে তারা মোটামুটি লিমিটেড, সুতরাং এই কয়েকটা মুখস্থ করলে আমাদের হয়ে যাবে। আমাদের যারা সাবেক স্টুডেন্ট ছিল তাদেরকে অবশ্যই সেই কবিতা পড়িয়েছিলাম, ওয়ালা ওয়াল ওয়ালা ওয়ান আনাব বন্দি সই পনা গড দাই বাদশা, তারা ডেফিনেটলি পেরেছিল। তো আমরা যখন ক্লাসে যুক্ত কবিতা মুখস্থ করবো বিভিন্ন বিষয়ের, গাদ্দাফি অলরেডি কয়েকটা দেখিয়েছে তোমাদেরকে। আমি একটা কবিতা শোনালাম। তো গাদ্দাফি একটু বেশি পারে কবিতা, অনেকে একজন তো কমপ্লিমেন্ট দিয়েছে গাদ্দাফিকে যে গাদ্দাফি ভাই কবি, এটা খুবই ভালো একটি কমপ্লিমেন্ট হয়েছে তোমার। এই গাদ্দাফি যে কবি সেই উদাহরণগুলো আমরা পাবো আমাদের বইয়ের মধ্যে, গাদ্দাফির বিভিন্ন বিষয়ের বিভিন্ন কবিতা। আচ্ছা, তো এখানে আমরা যে প্রশ্নটা ছিল যে সই শব্দটি, তাহলে তোমরা উত্তর অলরেডি দিতে পারছো সবাই যে এটা বিদেশি। সেখানে ফার্সি ছিল না, বিদেশি ছিল সরাসরি, তাই আমরা বিদেশি উত্তর করেছি। বাট যদি এমন থাকতো যে ফার্সি, হিন্দি, আরবি, ইংরেজি, তাহলে ডেফিনেটলি তুমি ফার্সি উত্তর করতা। উত্তর আমি আগে বলে দিয়েছি তাহলে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে যে উত্তর বিদেশি তদ্ধিত প্রত্যয়। এর পরের প্রশ্নটা তাহলে বাচ্চাদের জন্য যদি নিয়ে আসি স্ক্রিনে, সেখানে আমরা দেখতে পাবো তানভীর, প্রাণ উষ্ঠাগত হবার মতো অবস্থা, এর এক কথায় প্রকাশ কি হবে। আমি যতটুকু বলবো যে যারা এই বছর ডি ইউনিটে পরীক্ষা দিয়েছে তারা গ্রামার পড়তে পড়তে পাগল প্রায় অবস্থা, কিন্তু গ্রামার তাকে ছেঁকা দিয়েছে।
কেননা গ্রামার থেকে প্রশ্ন আসেনি বললেই চলে, সবগুলো প্রশ্ন আসছে মোটামুটি মুখস্থ থেকে। তো মুখস্থ থেকে যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এইগুলো পড়ার জন্য আমার স্পষ্ট মনে আছে। আমার যদি কোনো সাবেক স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে যুক্ত থাকো, সে মনে করতে পারবা আমি ক্লাসে ঢুকেই বলতাম তোমার আর কোনো পড়া নেই, তোমাকে আমি 7 থেকে 8টা টপিক প্রতিদিন পড়া দেবো এবং প্রতিদিন পড়া নেব। টপিকগুলো অবশ্যই যদি এমন কোথাও কমেন্ট করবা সেই টপিকগুলো কি কি। আর আমি আরেকবার মনে করি যে আমি প্রথমেই লিখে দিতাম ক্লাসে, তোমার পড়তে হবে বাগধারা, পড়তে হবে এক কথায় প্রকাশ, পড়তে হবে সমার্থক শব্দ, পড়তে হবে শব্দের অর্থ, এগুলো পড়াতাম। দেখো ডি ইউনিটের প্রশ্নটা, প্রতিটা ইউনিটের প্রশ্ন দেখলেও সিংহভাগ অংশ দখল করে রাখে এই মুখস্থ বিষয়গুলো। আর যেখানে ডি ইউনিটে প্রায় 80% উপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মুখস্থ করলেই পাওয়া সম্ভব যদি তুমি গ্রামারের কিছু না পারো। যেমন এর আগের প্রশ্নটাতে যদি আমরা একটু মানে দেখি যে প্রত্যয় থেকে প্রশ্ন আসছিল, আসলে প্রত্যয় তুমি কিছু পারার দরকার নাই, যদি তুমি বিদেশি প্রত্যয়গুলো মুখস্থ করে ফেলতে প্রশ্নের উত্তরটি হয়ে যেত। তো এখানেও এক কথা প্রকাশ উত্তর অনেকেই ডি দিচ্ছ, অনেকে ডি দিচ্ছ, ম্যাক্সিমামই ডি। আমি অনেকে সবুজ সরাসরি লিখে দিচ্ছ, খুবই ভালো, লাজুক। তো এই হচ্ছে বিষয়গুলো। তো আমরা এক কথায় প্রকাশ করব, পড়ার পাশাপাশি কোনটির অর্থ কি সেটি জানা দরকার। এক কথায় প্রকাশ অনেকভাবে আসতে পারে, অনেক সহজ থাকে, পাশাপাশি অনেক কঠিন বিষয় থাকে। আমরা আর সময় এখানে কালক্ষেপণ না করে উত্তরে চলে যাবো। তানভীর, আমাদের আছে টার্গেট 1 ঘন্টার মধ্যে ক্লাসটি শেষ করা, দেখি সেটা করা যায় কিনা। তাহলে উত্তরে যদি চলে যাই তানভীর সরাসরি, সেখানে আমরা গিয়ে দেখতে পাবো সঠিক উত্তর দেখা যাচ্ছে ডি। তো আমি বুঝতে পারলাম ডি সঠিক উত্তর। ডি তার মানে ডি অর্থ হচ্ছে প্রাণ উষ্ঠাগত হবার মতো যে অবস্থা লবে যায়, তোমার প্রাণ আসলে হচ্ছে কোথাও ঠিক মতো থাকতে পারছে না। ভাইয়া তাহলে পড়তে হবে নাকি, এই প্রশ্নটা আমি সঠিক কি পড়তে হবে কিনা, পড়তে তো অবশ্যই হবে। তোমার প্রশ্নটা একটু বুঝিয়ে বলবা। হ্যাঁ, আমি হচ্ছে বাকি বাকি বাংলা ব্যাকরণকে ভালোবাসার জালে ফাঁসানো কঠিন। আমি কবি সাহিত্যিক শুধু গাদ্দাফিকে এতক্ষণ কমপ্লিমেন্ট দিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে আমাদের শ্রোতা দর্শকদের মধ্যে যারা আছে তাদের মধ্যেও গাদ্দাফির ভাইরাসটি অলরেডি ছড়াচ্ছে। আচ্ছা, যাই হোক। তো আমি একটু বাকি অপশনগুলোর অর্থ দেখাতে চাচ্ছি তোমাদেরকে তানভীর। আমাদের একটির অর্থ বুঝতে পারলাম, তো বাকি অপশনগুলোতে যারা এসেছিল তাদের অর্থগুলো যদি দেখতে চাই, পরের স্লাইডে গেলে আমরা অর্থ দেখতে পাই। আমি তো জানি না, আমি তানভীর একটু বল, আমরা কি পরের স্লাইডে আসলে গিয়েছি? নেটওয়ার্কের কারণে আসলে আমি কিছুই জানি না। জি ভাই, আমরা আসলে পরের স্লাইডে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে রোদসী শব্দের অর্থ হচ্ছে আকাশ ও পৃথিবী। আচ্ছা, অর্থগুলো এখানে যেটা আসার কথা, প্রথমটাতে আসার কথা হবে তোমার রোদসীতে আসবে আকাশ ও পৃথিবী। শুধু আকাশকে না বা শুধু পৃথিবীকে একা না, আকাশ ও পৃথিবী সম্পূর্ণ বিষয়টাকে একত্রে বলা হয় রোদসী। আর বরাভয় যেটা আসার কথা, বরাভয়ের এখানে অর্থ দাঁড়াবে তোমার আশীর্বাদ ও হচ্ছে আশীর্বাদের পাশাপাশি থাকার কথা এখানে অভয়দান। হ্যাঁ, আশীর্বাদ ও অভয়দান, আশীর্বাদ ও অভয়দান। মানে তুমি কাউকে আশীর্বাদ করেই সান্ত্বনা, তাকে নির্ভয় দিয়েছ, ইয়েস ম্যান ইউ ক্যান ডু ইট, ইফ ইউ ক্যান নট নোবডি ক্যান। এমন কিছু যখন তুমি কাউকে বলবা বা করবে তখন সেটা বরাবরের পর্যায়ে যাবে। আর বীরবৌলি, বীরবলি তোমরা যারা সিনেমা দেখো, হ্যাঁ, সিনেমা প্রেমী এখানে অনেকে থাকতে পারো, তো সিনেমা দেখার সময় সেখানে দেখতে পাবা, যদি আগের কোন সিনেমা দেখো, যোদ্ধা, বীর যোদ্ধা বা কেউ যদি থাকে, তারা অনেক গহনা পড়তে ভালোবাসে। তো এর মধ্যে যারা হচ্ছে কানের যে গহনাগুলো থাকে সেগুলোকে সাধারণত বীরবৌলি বলা হয়। তো এই অর্থগুলো হচ্ছে এখানে দাঁড়াচ্ছে। তারপরের প্রশ্নটা এক্সপ্লেন করার জন্য তাহলে গাদ্দাফির কাছে যাব আমরা। থ্যাংক ইউ শ্রাবণ ভাই, যারা অ্যান্সার করতেছো খুবই ভালো লাগলো। দেখো, একজন একটা কোশ্চেন করছিল যে ভাইয়া তাহলে পড়াশোনা করতে হবে কিনা, ওইটার মানেটা মেবি এরকম ছিল যে ডি ইউনিটের কোশ্চেনটা অনেক ইজি ছিল, তার মানে আমরা এখন আর তাহলে পড়াশোনা করবো না, শুধু মুখস্থ বিদ্যার উপর পড়বো। দেখো, মেজরিটি কোশ্চেন গত বছর আসছে, নতুন প্যাটার্ন ছিল, ঠিক আছে, কিন্তু এর আগের বছর যেগুলো যদি আমরা লক্ষ্য করি প্রচুর গ্রামার এসে থাকে। হ্যাঁ, মুখস্থ বিদ্যা কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, একটা মেজর পার্ট ক্যারি করবে, বাট গ্রামারটাও এখানে ক্যারি করবে, হয় সি ইউনিটে না হোক ডি ইউনিটে। তাই বলে এমন না যে আমরা পড়াশোনা করবো না, আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। একজন লেখছিল যে এইচএস হলো নদী আর
অ্যাডমিশন হলো সমুদ্র, হ্যাঁ তাই, ব্যাপারটাই, পড়াশোনা করতে হবে, এর বিকল্প নাই। তোমরা অ্যান্সার দিয়ে ফেলো। 11 নম্বর কোশ্চেনটা আমি একটু পড়ি। বয়স হলে এরা আর কিচ্ছু না হোক ড্যাশ। এই কোশ্চেনটা গত বছর বলতে গেলে অনেকটা আননোন টাইপের একটা কোশ্চেন ছিল, অনেকে বুঝেও নাই যে তোমার সাহিত্য বইয়ের কোথা থেকে এটা আসছে, কোনো গল্প নাকি কোনো কবিতা থেকে নাকি কোথা থেকে আসছে। ভাই তুমি অবাক হয়ে যাবে শুনলে যে এটা লাল সালো উপন্যাসের একটা লাইন। তার মানে ডি ইউনিটে কিন্তু হচ্ছে যে উপন্যাস থেকে কোশ্চেন আসছে এবং সেটা লাইন তুলে দিছে। সি ইউনিটে আসছে হলো একটা রিটেন কোশ্চেন, লাল সালো একটি সামাজিক উপন্যাস, আর ডি ইউনিটে কোশ্চেন আসছে জাস্ট একটা লাইন। তার মানে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমরা উপন্যাস নাটক দুইটা অংশে অল্প অল্প করে অ্যাডমিশনের জন্য দেখে রাখবা, যেহেতু ইন্টারে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো। এখানে আসলে ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই, যেহেতু এটা ডিরেক্ট লাইন চলে আসছে, আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব। তোমরা ইতোমধ্যে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। আমরা সরাসরি অ্যান্সার দিকে চলে যাচ্ছি। ওরা অ্যান্সারটা দেখে নিই। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। তবে কোশ্চেনটার লাইনটা এরকম ছিল যে বয়স হলে এরা আর কিচ্ছু না হোক, শক্ত করে গিরেটা দিতে শিখে। গিরো মানে গিরো দেওয়া আর কি, প্যাচ দেওয়া, সুতা দিয়ে বা কিছু দেওয়া। তো এখানে শিরেটা হবে না, এটা হবে গিরেটা দিতে শিখে। তোমাদেরকে কনগ্রাচুলেশনস, যারা তোমরা হচ্ছে যে ভালো করছো বা পারছো। আমরা পরের কোশ্চেনে চলে যাব। আহ নাটক উপন্যাস নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা বেশি বেশি করে হচ্ছে যে টেক্সটটা পড়বা, মানে মেন বইগুলা পড়বা, নাটক উপন্যাসের মেন বই। তারপরে গাইড বই থেকে যদি পড়তে পারো ভালো, না পারলে কোনো সমস্যা নেই, মেন বই এখানে দ্যাটস গুড এনাফ। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন, এটা তোমাদের অত্যন্ত পরিচিত একটা কোশ্চেন। পরিচিত কোশ্চেন এই কারণে, কারণ কোশ্চেনটা আসছে কোথা থেকে? অপরিচিত থেকে। তোমাদের যে অপরিচিত গল্প আছে, সে অপরিচিত গল্প থেকে একটা পরিচিত কোশ্চেন, এবং চমৎকার একটা কোশ্চেন, অনেকের খুবই পছন্দের একটা কোশ্চেন ছিল, দেখে খুশি হয়ে গেছো। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করার সময় পণ্ডিত মশাই দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন, সেই ফুল আর ফল কি ছিল? অপশন এ শিমুল ও মাকাল, বি পারুল ও লটকন, সি পলাশ ও আমরা, ডি বকুল ও ডুমুর। যদি তোমরা ইন্টারমিডিয়েটে ভালো করে সাহিত্য অংশটা পড়ে থাকো এবং মেন বইটা পড়ে থাকো, অপরিচিতা পড়ে থাকো, তোমরা দেখবো যে বি, সি এবং ডি যে অপশন গুলো আছে, এগুলো তুমি জীবনে কোনোদিন পাও নাই। তো সেক্ষেত্রে আমরা ইজিলি ধরে নিতে পারতেছি যে এটার সঠিক অ্যান্সারটা কি ছিল। সঠিক অ্যান্সারটা ছিল কি? এ, শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন। অনুপম একটু সুন্দর টাইপের একটা ছেলে ছিল, বাট আলাফলা মানে বোকা সাদাসিধে টাইপের ছেলে ছিল। এজন্য হচ্ছে যে মানে মাকাল ফলটা যেমন মানে উপর দিক দিয়ে অনেক চমৎকার, বাট ভিতরটা খাওয়া যায় না, ঠিক এরকম পণ্ডিত মশাই তাকে মজা করে বলছে যে তুই তো দেখতে শিমুল ফুল আর মাকাল ফুলের মতো সুন্দর মানুষ, ঠিক আছে, কিন্তু তার ভিতরে কিছু নাই। তো যাই হোক, তোমাদেরকে কনগ্রাচুলেশনস, তোমরা অনেক ভালো অ্যান্সার করছো। তানভীর কয়েকজনের কমেন্টস যদি পরে ওদেরকে একটু ওদের প্রশংসা করো আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছি একজনের অনুপমকে অনেক খুব পছন্দ। আরেকজন কল্যাণী দেখে পাশে হচ্ছে হার্ট সাইন দেখি একটা অবস্থা, আরেকজনের অনুপমের জন্য অনেক কষ্ট হইতেছে। তো আমরা বুঝতে পারতেছি। আরেকজন আবার এই প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, দেখতে শুন আনএবল। সো হ্যাঁ, তোমাদের পার্টিসিপেশন গুলো অনেক অ্যাপ্রিসিয়েবল। সো তোমরা এভাবে পার্টিসিপেট করবা। আমাদের অবজেক্টিভ থাকবে হচ্ছে এই ক্লাস থেকে শুধুমাত্র ভাইয়াদের কথা শোনার পাশাপাশি নিজেদের পড়াটাও যাতে কমপ্লিট হয়ে যায় সেই জিনিসটা এনশিওর করা। আরেকজন আবার ব্যাখ্যাও দিচ্ছে কেন তার অনুপমকে পছন্দ হয়, লিখছে আলাভোলা হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা দোয়া করি যে তোমরা আলাভোলা কাউকে পাবা, তুমি আলাভোলা কাউকে পাবা আর কি। তো একজন মাঝখানে জিজ্ঞেস করেছিল জুম ক্লাসের ব্যাপারে জানতে চাই। জুম ক্লাসের ব্যাপারে তোমরা যদি আমাদের পেজে বা গ্রুপে দেখো তাহলে তোমরা ওখানে পোস্ট দেখতে পারবা, এবং তোমাদের কিছুক্ষণের মধ্যে কমেন্ট বক্সও জানিয়ে দেওয়া হবে জুম যেখানে আছে সেই পোস্টের লিঙ্কটা কিছুক্ষণের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমরা ওখান থেকে ডিটেলস দেখতে পারবা। তো আমরা বেসিক্যালি জুমের মাধ্যমে করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যারা সি ইউনিটে আছো বা বি ইউনিটে আছো বা ডি ইউনিটে আছো সকল ইউনিট আমরা প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 3টা করে ক্লাস রাখছি। সো এই 3টা ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে এইচএসসি তে হেল্প করার পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমরা যাতে এগিয়ে থাকতে পারো সেই জিনিসটা এনশিওর করার চেষ্টা করছি। বুঝতে পারছি এই বছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আসলে আমাদের কবে এইচএসসি পরীক্ষা হবে আমরা আসলে কেউই নিশ্চিত না ব্যাপারটা নিয়ে। তো যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষাটা অনেক দেরিতে হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, সেহেতু এখানে একটা কোয়েশ্চেন রাইজ করে যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা আসলে আদৌ যথেষ্ট পরিমাণ সময় পাবো কিনা প্রিপারেশন নেওয়ার জন্য। অন্যান্য বছরে যেখানে 4-5 মাস সময় পাওয়া যায়, এবার হয়তো সেই পরিমাণের সময় পাওয়া নাও যেতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে 4-5 মাসে এই বিশাল সিলেবাস শেষ করতে অনেক সমস্যা হয়ে যায়। তো আমাদের যেটা মনে হয় যে
আগে থেকে যদি তুমি কিছুটা আগে রাখতে পারো, তাহলে যদি তুমি এবার কম সময় পাও, এবার যদি মাত্র 2 মাস সময় পাও, তাহলে সেই জিনিসটা তুমি পরে কাভার আপ করতে পারবা, যদি তোমার এখন থেকে আগাম কিছু প্রস্তুতি নেওয়া থাকে। তো সেই উদ্দেশ্য থেকেই আমরা জুম ক্লাসের ব্যাপারটা, জুম ক্লাসের ইনিশিয়েটিভটা হাতে নিয়েছি। তো আমরা আশা করছি তোমাদের কাছে তোমরা এটাতে বেনিফিশিয়াল হবে। তো এখানে যারা যারা আমরা জুমের সাথে যুক্ত আছি, যারা যারা আমরা ফেসবুক লাইভে নিয়মিত আসি, যারা যারা আমরা এখানে কুইজগুলোতে পার্টিসিপেট করি, তোমরা জানো আমাদের গ্রুপে প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় একটা করে কুইজ আপলোড দেওয়া হয়। তো তোমরা যারা এই জিনিসগুলো নিয়ে করতেছো, এই জিনিসগুলো পার্টিসিপেট করছো, তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, যে তোমাদের কোনো ফিডব্যাক আছে কিনা, কোনোভাবে আমরা এটাকে ইমপ্রুভ করতে পারি কিনা, ডেভেলপ করতে পারি কিনা, বা কিভাবে আমরা তোমাদের জন্য আরো সহায়তা করতে পারি, বা কিভাবে আমরা তোমাদের জন্য আরো বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি। তো তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। তো একজন লিখছে, ভাইয়া আমাদের এক্সাম কি হবে? ইনশাল্লাহ হবে। হবে তো একদিন, তাই না? 1 মাস, 2 মাস, 1 বছর হবে। তো তোমরা এখন 3rd ইয়ারে আসো, দরকার হলে ইন্টারমিডিয়েট 4th ইয়ারে যাবা, কোনো সমস্যা নেই, কিন্তু এক্সাম হবে ইনশাল্লাহ। এবং সে কারণে আমাদের প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। তো আমি শ্রাবণ ভাইকে বলবো 13 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে আমরা শুরু করে দেই। এখানে দেখতে পাচ্ছি ইংরেজি ব্যবহার সেবার আসছে, মনে হচ্ছে আমি এই জিনিসটা পারি, কিন্তু তবুও শ্রাবণ ভাই আপনি বলেন। আর যারা যারা আমরা কমেন্ট সেকশনে আছি, তারা তারা যারা এই কোয়েশ্চেনের আনসার জানি, তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করে দেই। সো শ্রাবণ ভাই, শ্রাবণ ভাই আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ ভাই। কমেন্ট বক্সে দেখা যাচ্ছে আলাবোলা বিষয়টা নিয়ে ভালো একটি বিষয় চলছে, কনভারসেশন ছেলে মেয়েদের মধ্যে। তো যারা যারা আলাবোলা, সবারই হওয়া ভালো, আলাবোলা হওয়া খারাপ বিষয় নয়। আলাবোলা ব্যক্তিরা দ্রুত উত্তরটি দিয়ে দাও 13 নম্বরে কি হতে পারে। কারণ এই আলাভোলা বিষয়টা এখানে কেন জরুরি, কারণ হচ্ছে যখন দেখবা কোনো ট্রান্সলেশন আসে, ট্রান্সলেশন গুলো বিশেষ করে যদি কোনো প্রবাদ বাক্য হয়, প্রবাদ বাক্য হলে আমরা ওই আলাভোলার মতো ভাববো না, একটু ডিফারেন্ট ওয়েতে ভাববো। ডিফারেন্ট ওয়েতে কেন ভাববো? গত ইংলিশ ক্লাসে তানভীর তোমাদেরকে যে বিষয়টা বলেছিল, যে ট্রান্সলেশন গুলো যখন আমরা ট্রান্সলেট করতে যাব, তখন আক্ষরিক অর্থের দিকে নজর না দিয়ে আমরা ভাবার্থের দিকে নজর দেব, অ্যাকচুয়ালি কি বুঝাতে পারে। তো ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার, এর অর্থটি কি দাঁড়াচ্ছে? তোমরা অনেকে উত্তর সি দিচ্ছ। এটা খুব সহজ একটি প্রবাদ বাক্য, এখানে অনুবাদ আসছিল, আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা কি বিশেষ করে যারা প্র্যাকটিস করেছিল, আমাদের কিন্তু প্রথমে অ্যানাউন্স করেছিল যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে এবারে পরীক্ষার ট্রান্সলেশন আসবে। তো ট্রান্সলেশন আসবে থেকে আমরা কিন্তু ইংরেজি এবং বাংলা আলাদা আলাদা করে ট্রান্সলেশনের প্র্যাকটিস করতেছিলাম। যেমন ইংলিশ ডিপার্টমেন্টের অধীনে ছিল বিষয়টা। তো এই প্রতিটি ক্লাসে দেখা যেত, ক্লাসের শুরুতে আমরা ট্রান্সলেশন আলাদা করে পড়তাম, আলাদা করে, মানে এটা আমাদের তো সামনের বিষয়গুলো অবশ্যই আরো ভালো প্ল্যান নিয়ে আগাবো আমরা। তো ট্রান্সলেশন গুলো কি হতো, প্রতি ক্লাসে শুরু হওয়ার আগে নতুন যে বিষয়গুলো আসছে সেগুলো দিয়ে আমরা সব সময় ছেলে মেয়েদের অভ্যস্ত করার জন্য ট্রাই করতাম, এবং এগুলো কাজে লেগেছে বিভিন্ন দিকে। রিটেন সেকশনে আসার কথা ছিল, রিটেনে যেগুলো আসছে সেগুলো তো আমরা পেরেছি, আর রিটেনে যেগুলো আসেনি তো সেটা তো আমরা এখানে দেখেছি। তো আমি আক্ষরিক অর্থটা যে বলতে চাচ্ছি তোমাদেরকে, এই আক্ষরিক অর্থটা আমরা কেন করতে যাব না, আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে দাঁড় করাতে চাই। এটা যে লিখেছো খাতায় সে অবশ্যই জানো, কারণ হচ্ছে তুমি তোমার মন খারাপ করিও না, তোমার ব্যাখ্যাটা আমি একটু শেয়ার করতে চাই সবার সাথে। প্রশ্ন আমাদের এসেছিল নাচতে না জানলে উঠান বাঁকা। তো তানভীর সেখানে ট্রান্সলেশনটা কি হয়েছিল তোমার মনে আছে কিনা আমি জানি না, আমার এখনো স্পষ্ট মনে আছে। খাতা যখন চেক করতে যাচ্ছি, তো সেখানে উত্তরে পড়তে যে মানে অনেক হাসি পেয়েছিল। আসলে বিষয়গুলো হাসির না, পাশাপাশি কোশ্চেনও। কারণ ক্লাসে এত বলার পরেও কেন আক্ষরিক করতে যাচ্ছে, কি হতে পারে তোমাদের ধারণা? একটু লিখো দেখি, যদি আক্ষরিক করতে এটাকে ট্রান্সলেট করতে যাই, নাচতে না জানলে উঠান বাঁকা। উত্তর দেওয়ার আগে আমি একটু কমেন্টে দেখতে চাই ছেলে মেয়ে তোমাদের মনে আক্ষরিক করতে গেলে এটা কি হতে পারে। আমি বাংলাটা বলেছি, তোমরা ইংলিশটা লিখো, তারপরে আমাকে উত্তরগুলো একটু জানাও। এটির উত্তরে পরে আসতেছি। ছেলে মেয়েরা কি লিখছে নাচতে না জানলে উঠান বাঁকা আক্ষরিক করতে গিয়ে, তুমি সঠিকটা জানো সেটা লিখবা না। আক্ষরিক অর্থে কি আসতে পারে আমি ট্রান্সলেশন দেখতে চাচ্ছি। তারপরে কেউ কি অ্যাটলিস্ট ট্রাই করেছে? শ্রাবণ ভাইয়ের কথাটা আমি আরেকবার বলতেছি, যে শ্রাবণ ভাই যেটা বলেছেন যে নাচতে না জানলে উঠান বাঁকা, এটা যদি আমি আক্ষরিক ভাবে ট্রান্সলেট করি তাহলে কি হইতে পারে। সো এই জিনিসটা তোমরা একটু চিন্তা করো আক্ষরিক ভাবে। আমরা জানি যে তোমরা এটা কারেক্ট অ্যান্সার জানো, বাট আক্ষরিক অর্থে কি হইতে পারে এটা একটু চিন্তা করে বলো। যেমন শ্রাবণ ভাই আমি একটু ট্রাই করি, এটার আক্ষরিক অর্থে কি হইতে পারে? ইফ ইউ ক্যান ডান্স ইউর উঠান ইজ ব্রোকেন। এইটা বলা যায়?
আরে এটাই ছিল খাতায়, মানে আমি যখন খাতা চেক করছিলাম বুঝছো ট্রান্সলেশনে, তো ওখানে একটা ছেলে লেখা ছিল যে ইফ ইউ ক্যান নট ড্যান্স, তারপরে উঠান যে ফিল্ড ইজ ব্রোকেন, উঠান সে ভাগ্যিস উঠান লেখেনি, ফিল্ড ইজ ব্রোকেন লিখেছিল। তো আক্ষরিক করতে গেলে আসলে বিষয়গুলো খুবই হাস্যকর হয়ে দাঁড়ায়। আমরা সেদিকে যাব না, হ্যাঁ আমরা সেদিকে যাব না, আমরা তাহলে এখানে উত্তরে চলে যাবো তানভীর। ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার। এটা যদি তুমি আক্ষরিক করতে দাঁড়াও যে একবার গিললেই গরম চলে আসে না এমন কিছু দাঁড়াবে, আসলে কিন্তু বিষয়টা এমন না। কি যায়, তাহলে উত্তরে চলে যাও তানভীর। আরেকজন প্রশ্ন যেটা যে রিটেনে ভুল উত্তর দিলে নাম্বার কাটা যাবে কিনা, তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি যে রিটেনে অ্যাকচুয়ালি ভুল উত্তর দিলে নাম্বার কাটা যাবে না, অ্যাকচুয়ালি তোমার জীবনটাই কাটা যাবে। কারণ কি ওইখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, কিন্তু ভুল উত্তর দিছো মানে হচ্ছে তুমি এখানে নাম্বার কম পাবা। আর খাতাগুলো এখানে ভালোভাবেই দেখা হয়, কেননা অল্প কিছু খাতা ছিল, মানে খাতা থাকে, সেখান থেকে আগে তোমাকে বাছাই করে এমসিকিউতে, এমসিকিউতে যদি তুমি 48 পাও, 48 পাওয়ার পরে তোমার রিটেন খাতা যাচাই করা হবে কিনা তুমি বিবেচ্য হবে তখন। অতএব তুমি মনে করো এমসিকিউ পার্টে ভালো করেছো, ভালো 48-এর বেশি পেয়েছো সব আলাদা পাস করে, এবার তোমার খাতা চেক করবে। খাতায় যখন চেক করবে তো সেখানে যদি তুমি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে নিজে থেকেই তুমি পেয়ে যাবে। তবে প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ মার্কিং আছে কিনা, তোমার প্রশ্ন যেটা ছিল সঠিক উত্তর হচ্ছে তোমার যা খুশি লিখতে পারো, গান মনে চায় বা যা খুশি মনে চায় লিখতে পারো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। অতএব আমরা গান টান না লিখে চেষ্টা করবো সঠিক উত্তরে আসার জন্য। আর এইটার যে প্রশ্নের উত্তর যে ওয়ান সোয়ালো ডাজন্ট মেক এ সামার, এর অর্থ দাঁড়াচ্ছে তাহলে এক মাঘে শীত যায় না। মানে একটা বিষয় একবার ঘটলে হয় না, এটা আবারও আসবে। পরের প্রশ্নে চলে যাও তানভীর। পরের প্রশ্নে আমরা যদি যাই তো হ্যাঁ ভাই, পরের কোশ্চেনটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে ডিলেমা শব্দের একই কথা। বাংলা পরিভাষা কি? হ্যাঁ, আহ, এইটা তো আমার মনে এখানেও হয় যারা পরীক্ষা দিয়েছে তানভীর, তো পরীক্ষা দিয়ে তো বাইরে বের হয়ে গল্প করি আমরা, তাই না, মানুষের সাথে বন্ধুদের সাথে, এই পরীক্ষা কি হয়েছে কি হয়েছে বল বল। তো সবাই হয়তো এই কথাটা বলতে পারছে ডিউটিতে পরীক্ষা দিয়ে যে আমার সব না হলেও একটা হয়েছে। সেটা কি দোস্ত, সেটা ডিলেমা। আর ডিলেমা এটা আমরা স্বাভাবিক জীবনে এত বেশি ব্যবহার করি, স্বাভাবিক জীবনে ব্যবহার করি যেটা না পড়েও উত্তর করা যায়। তো ডিলেমা আমার মনে হয় না এখানে ছেলে মেয়েদেরকে আর তোমার সময় দিয়ে লাভ আছে, কারণ 100 জন পরীক্ষা দিলে 100 জনই বি উত্তর দেবে। ডিলেমা মানে উভয় সংকট, উত্তর আসার আগেই তোমাদের হেল্প করে দিলাম, উত্তরে সরাসরি চলে যেতে পারো তানভীর। এই পারিবেশিক শব্দগুলো আমি ক্লাসে বারবার জোর দিই কেন, দেখো আমি যে বিষয়গুলো জোর দিয়েছিলাম ক্লাসে, পারিবেশিক শব্দে জোর দিয়েছিলাম, আমি জোর দিয়েছিলাম বাদ দ্বারায়, আমি জোর দিয়েছিলাম সমার্থক শব্দে, আমি জোর দিয়েছিলাম এক কথায় প্রকাশ, আমি জোর দিয়েছিলাম টেক্সট বইয়ের শব্দের অর্থগুলোতে। কোনো একটা ফিল্ড নাই যে ফিল্ড গুলো থেকে প্রশ্ন টাচ করেনি। তো আমরা যারা বাংলায় ভয় পাই, ভয়ের বিপরীতেও একটা সলিউশন আছে। তুমি যদি মুখস্থ করতে পারো, মুখস্থ করলে তোমাকে বাংলা পার পাইয়ে দিবে। টিচাররা যারা প্রশ্ন করে তারা কিন্তু সব সব স্টুডেন্টের কথা মাথায় রেখেই প্রশ্নটি করে সাধারণত। অনেকক্ষণ পর 2-3টে সহজ প্রশ্ন দেখলাম, শুভর কাছে যেহেতু সহজ লেগে গেছে, মেধাস থাকলে এখানে শুভর উত্তরটা ভালো মতো আসতো, আমরা সেদিকে আর যাচ্ছি না। শুভর কাছে যেহেতু সহজ, সুতরাং সবার কাছে সহজ, কেননা তোমরা সবাই জানো শুভ বাংলায় 20-এর মধ্যে 19 পেয়েছিল, যেখান থেকে 10 মাইনাস করতে হবে, আর তারপরে চলে যেতে হবে পরের প্রশ্নে গাদ্দাফির কাছে। থ্যাংক ইউ সোহন ভাই। আমরা হচ্ছে যে চমৎকার কিছু বিশ্লেষণ দেখলাম এবং বাস্তব ধর্মীয় কথা, তোমরা আশা করি এই জিনিসগুলো হচ্ছে যে একটু মেনে চলবে মুখস্থ বিদ্যার দিকে। যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি যে পাখাল শব্দের অর্থ কি? এটা হচ্ছে যে আমাদের টেক্সট বই থেকে আর একটা শব্দের অর্থ আসছে, আমরা সবাই হচ্ছে যে মোটামুটি জানি এই শব্দটার অর্থ কি। তোমরা দ্রুত হচ্ছে কমেন্ট সেকশনে অ্যান্সার করে ফেলো। তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও কিছু সহজ এবং কঠিন কোশ্চেনের মিশ্রণ থাকে। তো যতটা কঠিন কোশ্চেন থাকে দেখা যায় তুলনামূলক কিছু সহজ কোশ্চেন কিন্তু থাকে, যার কারণে মার্কসটা ক্যারি করা যায়। আসলে পড়াশোনা সহজ কোশ্চেন গুলোর জন্য না, এগুলো তুমি নিচে পড়লেও পারবা। পড়াশোনাটা মূলত হয় কঠিন কোশ্চেন গুলোর জন্য, যেগুলো আমরা শর্টকাট দিয়ে সহজ করে টেকনিক দিয়ে কবিতা দিয়ে যতটুকু সম্ভব আন্তরিকতার সাথে তোমাদের জীবিত রাখার পাশাপাশি হচ্ছে শেখাই দিব।
তো যাই হোক, এটা যেহেতু একদম টেক্সট বুকের কোয়েশ্চেন, তো আমার মনে হয় এখানে বেশি কালক্ষেপণ করবো না, বাট তোমরা অনেক চমৎকার চমৎকার অ্যান্সার দিচ্ছ এবং সবাই সঠিক অ্যান্সারে দিচ্ছ, আমার যাই মনে হচ্ছে আর কি। আমরা যদি হচ্ছে যে অ্যান্সারটাতে চলে যাই, তাহলে সবাই তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও, তোমরা যে অ্যান্সার দিয়েছো যে পখাল শব্দের অর্থ হলো পান্তা। তোমাদের বইতে এই শব্দটা ডিরেক্টলি দেওয়া আছে। তো এখানে একটা ব্যাপার ছিল যে বইতে মেবি শব্দটা ছিল যে পখাল, মানে পয়ের সাথে আকার ছিল না। এটা ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা হচ্ছে যে পয়ের সাথে আকার দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা হয়তো বা ধরতে পারছি শব্দটার অর্থ কি, সেজন্য আমরা জাস্ট কারেক্ট অ্যান্সারটা নিয়ে নিলাম। তো কনগ্রেচুলেশনস তোমাদের, সঠিক অ্যান্সার দিতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। দেখো, বলতে গেলে ওয়ান অফ দ্য টাফেস্ট কোশ্চেন, মানে কঠিন কোশ্চেন গুলোর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এটা। আমরা অনেকক্ষণ পর একটা পিওর গ্রামাটিক্যাল কোশ্চেনের এখন সলভ করার জন্য সুযোগ পেয়েছি। বাট তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে না না, কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। আমি এটাই বলছিলাম ওদেরকে যে আমরা পিওর ব্যাকরণের একটা কোশ্চেন দেখলাম, বাট এটা যদি কঠিন হয়ে থাকে, তোমরা চিন্তা করে দেখো যে টপিকটা কিন্তু তোমার পরিচিত টপিক, সেটা হচ্ছে উচ্চারণ। মানে তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে 30 মার্কসের যে গ্রামারটা পড়তেছো, সেখানে ফার্স্ট যে টপিকটা সেটাই হচ্ছে উচ্চারণ। সো 2 বছর তুমি যদি উচ্চারণের উপরে বেস্ট প্রিপারেশন নিয়ে থাকো, এরকম 1-2টা কঠিন কোশ্চেন আসলে আমার মনে হয় না যে খুব কঠিন লাগবে তোমার কাছে এগুলো সলভ করা, বাট ইজিলি সলভ করা যাবে। যাক, আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, কোন শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ রয়েছে। প্রথমত তোমাদেরকে একটু বলছি যে আমরা যেটা পাচ্ছি যে টেক্সট বইগুলোতে বা আমাদের যে বইগুলো আছে আর কি, ব্যাকরণের বইগুলো, সেখানে বিকৃত নামে আসলে কোনো উচ্চারণ আমরা পাই না। 2 ধরনের উচ্চারণ পাই, অ এবং এর, সেটা হচ্ছে সংবৃত আর হচ্ছে বিবৃত। তো যাই হোক, আমরা এটাকে বিকৃত লিখেছি, আমরা বিবৃত ধরে আলোচনা করি, যেহেতু বিকৃত নামে কিছু নেই। তো প্রথমত হচ্ছে এ ধ্বনির যে উচ্চারণ আছে, 2টা উচ্চারণ তোমরা জানো। একটা হচ্ছে এ ধ্বনির সংবৃত উচ্চারণ, একটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ। তো এখানে এ ধ্বনির বিবৃত উচ্চারণ গুলাকে আমি কিভাবে মনে রাখতে পারি, বা এটার কি আসলে কোনো সহজ ওয়ে আছে কিনা। দেখো, তোমরা খেয়াল করবা, যদি সহজে বোঝো যে একারের পরে কয়েকটা বর্ণ থাকে, যেমন সেটা হইতে পারে অ, স্বরে অ, তারপরে ধরো আছে সরায়া, তারপর ধরো আছে অনুস্বার উগ, এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা সেগুলোর অ্যান্সার নেব হচ্ছে যে সংবৃত। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ হয়ে যায় বিবৃত। তো এই জটিলতার জন্য মানে যে ঝামেলাটা তৈরি করছে এখানে, সেই ঝামেলাটা এখানে আমরা একটু পরে দেখবো, যে 2টা অ্যান্সারই হচ্ছে এরপরে আকার ছিল এবং 2টাই বিবৃত উচ্চারণের সলিউশন এখানে চলে আসছে। হেথা এবং তেলাপোকা, এই 2টাই হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ। তো 2টা অপশনে গত বছর আসলে ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছিল অপশনের মধ্যে, যার কারণে আমরা অনেকেই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমাদের যারা স্টুডেন্টরা ছিল যে ভাইয়া কোনটা অ্যান্সার নেবে। তানভীর, তুমি যদি সঠিক অ্যান্সারটা ওদেরকে একটু দেখাও, তাহলে ওরা একটু ক্লিয়ার হোক যে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে তোমার এর পরে যখন আকার থাকবে, তখন ও থাকবে, তখন এই জিনিসগুলোতে আমরা পরিবর্তন দেখতে পাবো আর কি। তো তোমরা খেয়াল করে দেখো, এরপরে আকার ছিল 2টা অপশনের মধ্যেই, তার মানে বিবৃত উচ্চারণে আমি বলছি যে এরপরে আকার থাকবে। তো এই ক্ষেত্রে হেথা এবং তেলাপোকা উভয় শুদ্ধ, যার কারণে আসলে বলা মুশকিল হচ্ছে যে কোনটা কারেক্ট, ঢাকা ইউনিভার্সিটি কোনটা কারেক্ট নিবে সেটা তো ওনারা কাউকে বলবে না। তো সেজন্য আমরা 2টা অ্যান্সারই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা 9-10 এর বই থেকে চলে আসছে, ধ্বনিতত্ত্ব অধ্যায় থেকে। সো তোমরা একটু মাথায় রেখো যে যদি কোনো কোশ্চেনের 2টা অ্যান্সারই কারেক্ট হয়, তাহলে এটা তোমার উপর ডিপেন্ড করবে আসলে তুমি কি অ্যান্সার করবা। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ফার্স্টের অপশনটাকে অ্যান্সার করা কারেক্ট, বাট এটা বলা মুশকিল যে আসলে ঢাবি কর্তৃপক্ষ অ্যান্সার দিবে কিনা। যাই হোক, আশা করি তোমরা উচ্চারণ যখন পড়বা, এ ধ্বনির সংবৃত আর বিবৃত 2টা টপিক একটু ভালো করে পড়ো। এখান থেকে যারা মানবিকের স্টুডেন্ট আছো বা ডিগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ সায়েন্স থেকে অথবা কমার্স থেকে, তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে ভাইয়া, ধ্বনিতত্ত্ব অধ্যায়টার উপরে এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, শব্দ, বাক্য এবং অন্যান্য টপিক গুলোর পরে। যাই হোক, তোমরা দেখে নিলা যে এ ধ্বনির বিবৃত উচ্চারণে এরপরে আকার ছিল, আকারের অ্যান্সার ছিল 2টা, হেথা এবং তেলাপোকা। তো এই 2টা বিবৃত অ্যান্সার 2টাই কারেক্ট অ্যান্সার ছিল, বাট আমরা হচ্ছে যে শিওর দিতে পারছি না যে কোনটা কারেক্ট, সেজন্য 2টাই তোমাদের সঠিক উত্তর হিসেবে দেখিয়ে দিলাম। জি ভাই, এখানে একটা আমরা কমেন্ট মোটামুটি করেছে মনে যে হয় এরকম এমসিকিউ পাচ্ছি। সিচুয়েশনে আমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে যে 2টা কারেক্ট অ্যান্সার সেই 2টার মধ্যে একটা দাগানো, তারপরে আল্লাহ আল্লাহ করা। আল্লাহ যদি তোমার দিকে তাকায় তাহলে তুমি নাম্বারটা পেয়ে যাবে, আল্লাহ যদি না তাকায় তাহলে ভাই কিছু করার নাই। আল্লাহ যদি না তাকায় ভাই আমি কি করতে পারি, তাই না? তো বেসিক্যালি এরকম সিচুয়েশনে যেটা করবা, যেটা ভালো লাগে সেটা দাগাই দিবা। হ্যাঁ, তার বলে যেমন এই কোশ্চেনে
সি আর ডি কোনোভাবেই কারেক্ট হইতে পারে না, সিডি এর মধ্যে দাগায় আবার আশা করি আল্লাহর দিকে তাকায় দেখো না, তাহলে লাভ নাই। তো বেসিক্যালি যেহেতু এ বি দুটোই কারেক্ট অ্যান্সার, তোমার যেটা মন চায় এটা দাগাই দিও, দাগায় আল্লাহ আল্লাহ করো, তাইলেই হবে ইনশাল্লাহ। রিয়াজুর রহমান কমেন্ট করছিল, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ হ্যাঁ জুমের ক্লাসগুলো আর ফেসবুক লাইভ গুলো আমি অনেক উপভোগ করি, অসাধারণ স্লাইড ও প্রেজেন্টেশন। আমার কলেজে যদি এমন সুন্দর অ্যানিমেশন দিয়ে পড়াইতো, লিউমিনাস পরিবারের জন্য ভালোবাসা। তোমাদের ভালোবাসাই হচ্ছে আমাদের জন্য অনুপ্রেরণা বেসিক্যালি। তো বেসিক্যালি আমরা সবসময় চেষ্টা করি যে তোমাদের জন্য ভালো কিছু উপস্থাপন করা, তোমরা যাতে আমাদের এখান থেকে একটু হলেও উপকৃত হও সেটা সেটা নিশ্চিত করার চেষ্টা করা। তো আমাদের এই এফোর্ট গুলো, আমাদের এই প্রচেষ্টাগুলো যে তোমাদের একটু হলেও ভালো লাগতেছে, একটু হলেও তোমাদের কাজে আসতেছে, সেটা জানতে পেরে আমাদের অনেক ভালো লাগতেছে। এটা যেটা বললাম শুরুতে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার উৎস। তো এই অনুপ্রেরণাগুলোকে কাজে লাগাই ইনশাল্লাহ সামনে আরো বেটার প্রেজেন্টেশন আমরা তোমাদের সামনে আনতে পারবো, বেটার স্লাইড তোমাদের সামনে আনতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা যদি কমেন্ট বক্সের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি শুভ ভাই আবার কমেন্ট করছে যে সে অনেক কষ্ট পাইছে যে আবার কঠিন প্রশ্ন চলে আসছে। শুভ ভাইয়ের ভালো দিন শেষ, তার আবার কোয়েশ্চেন ভুল করা শুরু হয়ে গেছে। তো আমরা যদি আরেকজন লিখছে যে আরেকজন লিখছে ভাইয়া দুইটাই দাগাইয়া দিলে হবে না। না ভাই, জীবনেও ভুলেও দুইটা দাগায়ও না। দুইটা যদি দাগাও তাহলে খাতা মতো বাতিল হয়ে গেলে পরে আরেক ঝামেলা। একটা কোয়েশ্চেনের জন্য আসলে পুরা খাতা নষ্ট করার কোনোই মানে নাই। তো বেসিক্যালি অবশ্যই তুমি দুইটা দাগাবা না। একজন বলছে জুম ক্লাসের লিঙ্কটা দিয়েন প্লিজ। সো জুম হচ্ছে বেসিক্যালি আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের প্ল্যাটফর্ম। সো বেসিক্যালি ভাই জুমে যদি তুমি ইনক্লুডেড হতে চাও, তাহলে তোমাকে আসলে ভর্তি অ্যাডমিশন কমপ্লিট করতে হবে, যেটা ডিটেলস তোমরা আমাদের ইনবক্সে পাবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনবক্সের থ্রুতে। একজন লিখছিল ভাই 10টার মধ্যে শেষ করবে বলছিলেন, বেশি টাইম লাগাই ফেলছেন। আচ্ছা ভাই 2 মিনিট বেশি লাগাইছি, বেশি লাগাই রে, আমরা আমাদের কথা রাখছি। এই 2 মিনিট নিয়ে এত ইয়া করো কেন? বাংলাদেশে থাকো, বাংলাদেশে 2-3 মিনিট কোনো মিনিট নাকি? আচ্ছা, শুভ ভাই লিখছে পোলাপান ফার্ম দিস না। হ্যাঁ ভাই, ফার্ম দিও না। আমি ধরে নিলাম যে এটা ফার্ম না, এটা তোমরা মন থেকেই পড়ছো। তো ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু চেষ্টা করবো। পরবর্তীতে যদি আমরা যাই, আমরা এখন লিখিত অংশ নিয়ে হালকা একটু আলোচনা করবো, করে আমরা আমাদের আজকের সেশন শেষ করবো। তো হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লিখিত যে পার্টটা আসছে, লিখিতটা কিন্তু তানভীর শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, লিখিত পার্টটা আমাদের সম্পূর্ণ নতুন একটা আইডিয়া ছিল। তো আমরা যেটা ট্রাই করেছি, বিভিন্ন মাধ্যমে আমরা রেডি হওয়ার ট্রাই করেছি। হ্যাঁ, বিভিন্ন আঙ্গিকে, যেমন এক কথায় উত্তর আসবে নাকি ডিটেলস আসবে, আমরা 3 থেকে 4টা অ্যাপ্রোচে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আলটিমেটলি দেখা গেল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য অন্যান্য ইউনিটের রিটেন প্রশ্নগুলো যেমনই হোক না কেন, ডি ইউনিটে এমসিকিউ এতক্ষণ সহজ করেছে, দ্যাটস ফাইন, বাট আসল গেমটা খেলে দিয়েছে রিটেনে এসে। অতএব ওইখানে তুমি যেমনই করো না কেন, রিটেনে যারা ভালো করতে পেরেছে তারাই মূলত বাংলায় ভালো নাম্বার তুলতে পেরেছে। রিটেনে দেখো, আমি তোমাদেরকে এখানে বিশ্লেষণ করে দেখানোর ট্রাই করেছি যে মাত্র 2টা প্রশ্ন করছে। অন্যান্য ইউনিটগুলোতে যেটা করার ট্রাই করছে, যেমন 4 নাম্বার করে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ। এখানে যেহেতু বাংলা ইংলিশ সাধারণ ছিল এবং 45 মার্ক ডিস্ট্রিবিউট করা ছিল 15 করে, তো সেদিক থেকে এখানে 2 ভাগে ভাগ করে নিছে। একটা হচ্ছে এবং এমন ভাবে 2টা ভাগ করছে, একটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, যাদের ইংলিশের দক্ষতা ভালো তারা এখানে ভালো করবে। আর শুদ্ধিকরণ এমন একটা জিনিস, তুমি ব্যাকরণের মহাপণ্ডিত যদি হয়ে যাও, এই শুদ্ধিকরণের অ্যান্সার করতে যে তোমার ব্যাক পেতে হবে। তো সুতরাং আমরা দেখে বুঝতেই পারছি যে এখানে 2টি আসলেই কঠিন বিষয় ছিল। মার্ক ডিস্ট্রিবিউশন ছিল, ট্রান্সলেশনটাতে ছিল 10 নাম্বার, আর হচ্ছে শুদ্ধিকরণটাতে ছিল 5 নাম্বার। তো ট্রান্সলেশনটাও কোনো স্বাভাবিক ট্রান্সলেশন বা স্বাভাবিক কথাবার্তা ছিল না, যেমন আই এম মিস্টার রফিক, আই গো টু স্কুল, আই ইট জালমুড়ি, এটসেট্রা কিছু ছিল না। কি ছিল সেটা তানভীর তাহলে দেখাও একটু, ট্রান্সলেশনটা কি এসেছিল আমাদের। ট্রান্সলেশনটা যেটা আসছিল যে রোহিঙ্গা সংকট নিয়ে, হ্যাঁ, রোহিঙ্গা সংকট থেকে ট্রান্সলেশনটা আসা। রোহিঙ্গা সংকট নিয়ে কিভাবে করা, রোহিঙ্গা এবং তাদের অত্যাচার বা এই সকল বিষয়গুলো নিয়ে যে ঘটনা, সেখান থেকে একটি হয়তো কোনো একটা প্যাসেজের ক্ষুদ্র একটি অংশ এখানে তুলে দেওয়া হয়েছিল। ভাই আমি যদি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, শিওর। আচ্ছা ভাই, গাদাবি ভাইকে বলছি। গাদাবি ভাই একটা স্টুডেন্ট কোয়েশ্চেন করেছিল যে হেথা কিভাবে বিকৃত উচ্চারণ হয়। তো ভাই আপনি যদি এই জিনিসটা আরেকটু রিপিট করতেন তাহলে ভালো হতো। দেখো, বিবৃত উচ্চারণটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। অ এর ক্ষেত্রে যেমন স্বাভাবিক উচ্চারণটা হচ্ছে অ, এর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক উচ্চারণ এ না। এর ক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ হচ্ছে অ এর সাথে জফলা আকার অথবা এর সাথে জফলা আকার এ। এটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ। বিবৃত মানে স্বাভাবিক উচ্চারণ। তুমি সহজে মাথায় রাখতে পারো যে এর পরে যদি আকার থাকে,
সচরাচর আমরা বিবৃত উচ্চারণে নিয়ে নিতে পারি, সেটাকে স্বাভাবিক উচ্চারণের মধ্যে নিয়ে নিতে পারি। আশা করি তুমি বুঝতে পারছো আর কি। আচ্ছা ভাই, আচ্ছা, থ্যাংক হ্যালো। ইউ আনসারটা দেওয়ার জন্য। তাহলে ভাই আমরা রিটেন পার্টটায় চলে যাচ্ছি। ভাই এখন ট্রান্সলেশনটা দেখা যাচ্ছে কেমনটা? ও, আচ্ছা আচ্ছা, এই যে যে প্যাসেজটা এসেছিল, এই সম্পূর্ণ প্যাসেজটাকে ট্রান্সলেট করতে বলা হয়েছিল সেখানে। এটা আসলে কি ছিল, এটা দীর্ঘ একটা প্যাসেজের ক্ষুদ্র একটা অংশ ছিল, যেটা ওয়ার্ডস মোর থেকে শুরু করেছিল। হ্যাঁ, তো এই অনুবাদগুলো হচ্ছে এক একজন কি রে কিন্তু ভাই? তানভীর এক একভাবে উপস্থাপন করতে পারে, তবে অনুবাদের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হয়, এখানে আক্ষরিক দিক এবং ভাবার্থ দুইটাই মেনটেন করতে হয়। আমরা যেমন একটু আগে শুনছিলাম যে ট্রান্সলেশন লাইক তোমার ওই যে প্রবাদ বাক্যগুলো যখন আমরা ট্রান্সলেট করি তখন কিন্তু আক্ষরিক দিকে নজর না দিয়ে ভাবার্থের দিকে নজর দিই। এখানে দুইটা বিষয়ে ফোকাস রাখতে হবে। অর্থাৎ তোমার প্রেজেন্টেশনটা এখানে এমন ভাবে হতে হবে যাতে তুমি নিজের ভাষা ব্যবহার করো, ফাইন, বাট এখানে এক্সাক্ট যে বিষয়গুলো বুঝাতে চেয়েছে সেটার সাথে তোমার রিলেটেড থাকতে হবে। তো এক একজন এক এক ধরনের ভাষা ব্যবহার করতে পারো, সেখানে কোনো চেঞ্জ নেই, কারণ এটার কোনো ফিক্সড উত্তর নেই। আমরা একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যারা শেয়ার করেছে অলরেডি তারা স্লাইডটা যখন পাবা নমুনা তুমি আগে ট্রাই করবে, তুমি নিজে থেকে একটা ট্রান্সলেট করার জন্য উত্তরটা তুমি দেখবা না প্রথমে। আমি এখানেও এক ঝলক দেখাবো, বেশি দেখাবো না। তুমি ট্রাই করবা, ট্রাই করার পরে আমরা যেটা চেষ্টা করেছি আমাদেরটার সাথে তুমি মিলাবা, দেখবা 100% না হলেও 80% যদি তুমি ক্লোজ আসতে পারো, ইউর ফাইন। একটু আমরা যদি অনুবাদের উত্তরটা একটু দেখতে চাই তানভীর, যে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, সেখানে আমরা দেখতে পাবো যে আমরা বাংলা ট্রাই করেছি যতটুকু সম্ভব এখানে আনার জন্য। তো আমরা এই স্লাইডে বেশিক্ষণ থাকবো না, কারণ এটা তো তোমার জন্য পরীক্ষা। তুমি বাসায় আবার ট্রাই করবা, যখন স্লাইডটা পাবা, যারা স্লাইডটা যখন পাবা তারা হচ্ছে এটা মিলাবা, মিলানোর পরে তখন আমাদের নমুনা উত্তরটার সাথে তুমি তোমারটা মিলাবা। তানভীর, তুমি এখানে আর বাচ্চাদেরকে প্রশ্ন পাস করে দিও না, পরের স্লাইডে চলে যাও। গাদ্দাফিকে আমন্ত্রণ জানাবো, যদি গাদ্দাফি লাইনে থেকে থাকে, যে এর পরের বিষয়টা নিয়ে কথা বলার জন্য। ওকে, থ্যাংক ইউ শ্রাবণ ভাই। দেখো, ভাইয়া হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করলো। আমি তোমাদের চলিত রীতির গদ্যাংশ একটা শুদ্ধ বানান বা কারেকশনের জন্য একটা মেসেজ আসছে। তোমরা এখানে হচ্ছে যে 30 সেকেন্ডস এর মতো সময় পাবা। তোমরা, আমি কথা বলতে থাকি, তোমরা দ্রুত এই জিনিসগুলোর দিকে একটু ফোকাস দাও। তোমরা আইডেন্টিফাই করো যে এই প্যাসেজটা থেকে কয়টা ভুল তোমার কাছে মনে হচ্ছে, যে তুমি এখানে কয়টা ভুল পাচ্ছ বা কোন জায়গাগুলো তোমার ভুল হচ্ছে। যদি খাতা কলম সামনে থাকে তুমি লিখতে পারো, অথবা পরবর্তীতে লেখার সমস্যা নেই, আপাতত তুমি আইডেন্টিফাই করো যেখানে কয়টা ভুল তোমার মনে হচ্ছে। তো সবাই দ্রুত, কুইকলি, এটা আমাদের লাস্ট, আজকের জন্য লাস্ট কোশ্চেন আর কি। সো তোমরা হচ্ছে যে একটু ভালো করে এটার দিকে ফোকাস দাও। রিটেনের এই পার্টটাতে চলিত রীতির বাক্যে বা গদ্যাংশে শুদ্ধ এখানে কয়টা আছে? যাই হোক, এখানে আমি একটু অ্যানাউন্স করতে চাচ্ছি, গাদ্দাফি, ছেলেমেয়েরা পরীক্ষা দিতে থাকুক। এখানে তুমি 30 সেকেন্ড বা যতটুকু সময় দাও না কেন, আমি চাই আমরা যে প্রশ্নের সমাধানটা বের করার ট্রাই করছি এখানে, হ্যাঁ, আমাদের কয়টা ভুল পেয়েছি আর কাছাকাছি যদি কেউ আসতে পারে তার জন্য আজকে পুরস্কার ঘোষণা করছি আমি। এর আগে শুভ একদিন পুরস্কার ঘোষণা করেছিল মোবাইল রিচার্জ, কত টাকা সেটা বিষয় না, অ্যাকচুয়ালি পুরস্কার ইজ পুরস্কার। তোমার পুরস্কার সেটা যাই হোক। তো আমরা, তুমি কাছাকাছি আসতে বলতে স্যার আপনাদের প্রশ্ন তো আপনারা বের করেছেন 20টা, আর আমি তো ভুল ধরতে পেরেছি 10টা, সুতরাং আমি কাছাকাছি, এমন কোনো ক্লেম করা যাবে না। একটা কম বা একটা বেশি হলে সে পুরস্কার আওতাভুক্ত হবে। তো সেদিক থেকে তাহলে আমরা ট্রাই করতে থাকি, দেখি কে কয়টা ভুল পেয়েছো। ভুলগুলো পাওয়ার পর কমেন্টে লিখতে থাকবা। আর আমরা যখন সঠিক উত্তর দিব, তুমি ভুল পাইছিলা 7টা, পরবর্তীতে উত্তর দেখে দেখে বলবা হ্যাঁ আমার 12টা, তাহলে সে কিন্তু চান্স পায় না। হ্যাঁ, তো এইগুলো কাজ করা যাবে না, যা কথা সত্যি কথা বলতে হবে উত্তরের সময়। ট্রাই করো, ট্রাই করতে থাকো। গুড। আচ্ছা, আমি হচ্ছে যে একটু বলি, ভাইয়ার বলা শেষ হলে আচ্ছা, তোমরা খেয়াল করবা, যখন এরকম প্যাসেজ থেকে সলিউশন আসবে, ফার্স্ট কথা তোমাকে দেখতে হবে যে এটা কোন রীতিতে লেখা আছে। দেখো, তোমার কোশ্চেনে বলছে নিচের চলিত রীতির গদ্যাংশটি শুদ্ধ করো। ভাইয়া, তার মানে এই প্যাসেজের মধ্যে যতগুলা সাধু রীতির কথা আছে, নাম্বার 1 তোমাকে হচ্ছে চলিত রীতিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, আমি তোমাকে ক্লু দিচ্ছি, জাস্ট কোনো অ্যান্সার দিচ্ছি না। নাম্বার 2 হচ্ছে যে বানানের ভুল দেখবা। বানানের ভুল দেখবা, কারণ
প্যাসেজের মধ্যে যে ভুলগুলো আসে তার মধ্যে বানানের ভুল হচ্ছে অন্যতম একটা, কয়েকটা ভুল থাকতে পারে তার মধ্যে। নাম্বার 2 বানান। নাম্বার 3 হচ্ছে মানে যেটা একদম কমন আমরা ভুল করে থাকি, যে সমাসের ভুলটা, যে দুইটা শব্দ পাশাপাশি লেগে আছে কিনা, সঠিক সমাস হচ্ছে কিনা। যেহেতু তোমরা সমাস পড়ো, দেখলে বুঝো, অনেকে অনেকে বুঝো না হয়তো এটা। তারপরে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের ভুল, এটা খুব সিম্পল একটা ইস্যু, দেখা বোঝা যায়। বাট ইম্পর্টেন্ট হচ্ছে নত্ব এবং সত্য বিধানের ভুল। আবারও বলি, নত্ব এবং সত্য বিধানের ভুল। তাহলে যে ভুলগুলো আমরা পাইলাম, তুমি খেয়াল করো যে 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 রীতির বাক্য ওই রীতিতে কনভার্ট করতে হবে। নাম্বার 1 চলিত রীতি বলছে, তার মানে যত সাধু রীতির শব্দ চলিত রীতিতে নিয়ে যাবা। 2 নাম্বার হচ্ছে বানানের ভুল, বানানের ভুল দেখবা। 3 নাম্বার হচ্ছে সমাসের ভুল, যদি সমাস গঠিত কোনো ভুল থাকে, সন্ধির ভুল থাকে। তারপরে পুরুষ স্ত্রীবাচকের ভুল থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যদি নত্ব সত্য বিধানের কোনো ভুল থাকে। আচ্ছা, তোমরা প্রয়োগ অপপ্রয়োগ একটা চ্যাপ্টার পড়েছো, সেখানে বলা হয়ে থাকে যে আমরা বিভিন্ন ধরনের ভুলকে আইডেন্টিফাই করি, সেটা আমাদের ভাষা অনুযায়ী। তো তুমি প্রয়োগ অপপ্রয়োগের কিছু ব্যাপার খেয়াল করতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। ভুল মানে ভুল, জ্যোতি চিহ্নের ভুলও থাকতে পারে। সো তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ 9টা 10টা 11টা। আমি আমার অ্যানাউন্সমেন্টটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, কারণ এত সঠিক উত্তর আসছে, এত পুরস্কার আমার কাছে নেই। সুতরাং এখন থেকে যার এক্সাক্ট নাম্বার সঠিক হবে সেই কেমন পুরস্কার আওতাভুক্ত থাকবে, সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং তাড়াতাড়ি ট্রাই করো বাচ্চারা, সেটাও আবার কখন চলে যায় সেই সুযোগ। একজন লিখছে যে অনেকগুলো হবে, হ্যাঁ অনেকগুলো ভুল। তুমি তোমার যদি আমাদের কোয়েশ্চেন তুমি মাইর পানা হইছো, করোনার পরে মাইরটা নিয়ে যাবা পুরস্কার হিসেবে বলছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট চলে আসছে। আফসান আমিন লিখেছে 8টি, অরণ ইসলাম লিখেছে 12টি, তহির আলভি লিখেছে 10টি, নদী লিখেছে 10টি, আরাফাত লিখেছে 6টি, মুমতাহিনা নোভা লিখেছে 9টি, মায়েশা তাওয়াসুল লিখেছে 11টি, কান্তা লিখেছে 10টি, ফাহিম লিখেছে 11টি, ইতি লিখেছে 10টি, তারিক লিখেছে 9টি। সো বেসিক্যালি আমরা অনেক আনসার দেখতে পাচ্ছি। একজন ভাই একজন অনেক ট্যালেন্টেড, ভাই একজন অনেক ট্যালেন্টেড লিখছে মার্ক 5, তাহলে 10টা ভুল। এর সাথে কোনো ট্যালেন্ট দেখে লাভ নাই, ডাবি কেউ তো ডাবি, আমার ট্যালেন্টেড কেউ না। খুবই ট্যালেন্টেড আনসার ভাই, মার্ক 5 তাহলে 10টা ভুল, মানে একদম মানে ভাই তুমি ম্যাথ এক্সাম দিও, আমি তোমার ম্যাথ এক্সাম এর জন্য আমন্ত্রণ জানাইতেছি। শুভ ভাইয়া লিখছে পুরস্কার আমার ক্লাসেও কেউ পায় নাই, তো দেখা যাক শ্রাবণ ভাই গাধা হয়েছে কেউ ক্লাসে কেউ পুরস্কারটা পায় কি পায় না। আচ্ছা ভাই, আমি মাঝখানে যদি একটা কথা বলি, একজন কমেন্ট করেছিল যে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই আসলে 15 মার্কের কোয়েশ্চেন আসবে কিনা। হ্যাঁ ভাই, ডি ইউনিটে এভাবেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টি সাবজেক্ট থেকেই 15 করে টোটাল 45 মার্কের কোয়েশ্চেন আসবে রিটেন পার্টে। সো হ্যাঁ, সব সাবজেক্ট থেকে তুমি 15 করে পাবা। আর আরেকজন বলছে যে আমার মনে আসতেছে না কি বলছে, আচ্ছা মনে আসলে আবার বলবো না। একজন লিখেছে আমার নাম বললো না কেন। আচ্ছা ভাই, আরেকবার কমেন্ট করো, তাহলে এবার বলে দেবো ইনশাল্লাহ। পাশে লিখে দিও যাতে আমি ভুলা না যাই। আরেকজন লিখছিল যে রিটেন আসাটা দুশ্চিন্তার কারণ হয়ে গিয়েছে, মনে পড়ছে কোয়েশ্চেনটা। সো ভাই, রিটেনটাকে আসলে দুশ্চিন্তার কারণ হিসাবে না দেখে রাদার সম্ভাবনা হিসাবে দেখো। এমসিকিউ আমরা যখন মার্ক করি তখন অনেক ক্ষেত্রে লাকের অনেক ভূমিকা থাকে, বাট এখানে আসলে যখন তুমি রিটেনের কথা বলতেছো, রিটেন আসলে লাকের ব্যাপার না, বরং রিটেনে তুমি তোমার এক্সাক্ট ট্যালেন্টটা শো করার সুযোগ পাও, এক্সাক্ট যে তোমার দক্ষতাটা আছে সেটা শো করার সুযোগ পাও, যেখানে আসলে তোমার লাকের উপর খুব বেশি ডিপেন্ড করতে হয় না। সেটাকে আসলে ভয়ের হিসাবে না দেখে এটাকে আসলে সম্ভাবনা হিসাবে দেখো, এটাকে সুযোগ হিসাবে দেখো, তাহলে ইনশাল্লাহ তুমি রিটেন থেকে একটা ভালো মার্ক কভার করতে পারবা। আরেকজন লিখেছে বি ইউনিটেও এমন হয় কিনা। বি ইউনিটে যেটা হয় ভাই, বি ইউনিটে বাংলা এবং ইংরেজি থেকে রিটেন পার্টে কোশ্চেন আসে, সাধারণ জ্ঞান থেকে রিটেন পার্টে কোশ্চেন আসে না। বি ইউনিটে বাংলা বিষয়ে রিটেন পার্টে আসে 25 নম্বর এবং ইংরেজি পার্ট থেকে আসে 20 নম্বর। বি ইউনিটের ক্লাস আমরা আগামী শুক্রবার থেকে শুরু করবো। সো ইনশাল্লাহ আগামী শুক্রবার যখন আমরা বি ইউনিটের ইংলিশ পার্ট নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ আমরা তোমাদের উপস্থিতি দেখতে চাই। তখন আমরা বি ইউনিটের বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করবো। সো এখন গাধা ভাইকে বলছি যে ভাই এই পার্টটা যদি শেষ করে দিই। আমরা সলিউশনে চলে যাই। হ্যাঁ, আমরা সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। স্টুডেন্টরা দেখুক যে আসলে ওরা কি অ্যান্সার করেছে বা কোথায় কি আছে। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে সলিউশনটা চলে আসছে। লাল মার্ক করা শব্দগুলাই হচ্ছে যে এখানে ভুল ছিল। তো আমি একটু আলোচনা করি, তোমরা দেখো। ছাত্রছাত্রীদের বানানের ভুলের মহড়া, এখানে ভুল ছিল। দুইটা স্বাভাবিক শব্দ আলাদা আলাদা থাকবে, একসাথে করার দরকার নেই যদি তাদের মধ্যে সমাস গঠিত কোনো সম্পর্ক না থাকে। বানান ভুল, বানানের ভুল, এটা আলাদা আলাদা লেখাতে শ্রেয়, সেজন্য এখানে একটা ভুল আছে। আচ্ছা, তারপরে লেখা আছে যে বানানের ভুলের মহড়া আজকাল বেশ বিব্রতকর হয়ে উঠিতেছে। শব্দটা কি সাধনা চলিত? এটা কিন্তু অবভিয়াসলি এখানে সাধু শব্দ। সো আমাদের চলিত রীতির গদ্যাংশ করতে হবে, এটা বাদ, এটা হবে উঠছে।
সান্ত্বনা শব্দটা দেখো বানানের ভুল আসছে ভাইয়া, তার মানে সান্ত্বনা শব্দটা ঠিক বানান লাগবে। কথোপকথন, কথোপকথন বলি না, এটা সন্ধি গঠিত একটা শব্দ, কথা যোগ উপকথন, সঠিক অ্যান্সার হচ্ছে কথোপকথন। দূরবীন শব্দটা এটা আমরা মানে আমেজিং, অনেক কোচিনে এখনো ভুল পড়াচ্ছে। এই জিনিসগুলো আসলে মানে একটু আপডেট হওয়া উচিত। এই শব্দটা স্বাভাবিক আমরা দীর্ঘকার দিয়ে মূর্ধন্য দিয়ে পড়াই, নত সত্য ব্যাপার খেয়াল করে, কিন্তু সবাই একটু মনে রাখবো ভাইয়া, দূরবীন শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, ইরানি শব্দ, বিদেশি শব্দতে মূর্ধন্য হয় না, বিদেশি শব্দতে হচ্ছে আহ তোমার দীর্ঘকারটা হচ্ছে না আর কি। তো আহ এটা রসিকের দিয়ে হবে, সঠিক অ্যান্সারটা নিচে দেওয়া আছে তোমরা দেখবা। দৌরাত্ম, এই দৌরাত্ম শব্দটাতে ভুল আছে। আহ তারপরে আছে ইত্যাদি বানানে দেদারসের ভুল হচ্ছে। বাক্য গঠনে ব্যাকরণগত বিষয়, ব্যাকরণগত বলতে কিছু না, ব্যাকরণ সম্মত বিষয়। আর তাহাদের, এটা সাধু আছে, চলিত হবে। লক্ষণীয়, লক্ষণীয় ক্ষীয় আছে, ক্ষীয়র পরে মূর্ধন্য হওয়ার কথা, এটা ভুল আছে এখানে। তারপরে ভুল আছে লাস্ট লাইনের উপরে বস্তুত, বস্তুততে দেখো ভাই লেখা আছে যে শব্দের শেষে বিসর্গ, বাট তোমরা বানানে খুব কমন একটা রুলস করেছো যে শব্দের শেষে বিসর্গ অ্যালাউড না। আচ্ছা, তো সেক্ষেত্রে বস্তুত বানানটা বিসর্গ হবে না। চুল খেজুরে, আচ্ছা এটা একটা বাগধারা, দেখো বাগধারার ভুল। আমরা যদি বলি যে তার বাসায় পুকুর চুরি হয়েছে, পুকুর চুরির জায়গায় যদি তুমি বলো সমুদ্র চুরি হয়েছে, আসলে তুমি যত বড়ই করতে চাও ব্যাপারটা এমন না। পুকুর চুরি নামে একটা ফিক্সড বাগধারা আছে, এটা কারেক্ট হবে। চুল খেজুরে বলতে কোনো বাগধারা নেই, এটা হবে গুফ খেজুরে। আর লাস্টেরটা হচ্ছে পাকাইতে হবে, সাধু ভাষা, তার মানে এটাও ভুল। দেখো সঠিক বানানগুলো নিচে লেখা আছে, বানান ভুলের আলাদা আলাদা উঠেছে হবে। সান্ত্বনা বানান, কথোপকথন, দূরবীন, অবশ্যই যেহেতু এটা বিদেশি শব্দ, রস্যকার হবে, রস্যিকার হবে, এবং মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। দৌরত্ব বানান হচ্ছে তয়ময় জফলা, ব্যাকরণ সম্মত। তাহাদের হবে তাদের, লক্ষণীয় মূর্ধন্য ন। বস্তুত শেষে বিসর্গ হবে না। গুফ খেজুরে একটা ফিক্সড বাগধারা, সঠিক বাগধারা। চুল খেজুরে বলতে কোনো বাগধারা নেই। আর পাকাইতে হবে পাকাতে। দ্যাটস ডান। তোমরা অসাধারণ, তোমরা খুব ভালো করেছো, অত্যন্ত আমি একটু add ভালো করতে ক্লাস চাই। করেছো। জি জি অবশ্যই। আমি যে একটা পুরস্কারের অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, তো পুরস্কার দিতে হবে। যারা সঠিক উত্তর দিতে পেরেছো 12টি, তারাই পুরস্কার প্রাপ্ত হয়েছো। তোমরা যেটা করবা, তুমি পুরস্কার পাওয়ার জন্য তুমি যে 12টা লিখে কমেন্ট করেছিলে আমাদের লাইভে, সেখানে যাও, স্ক্রল করে সেখানে যে একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে সেটা তুমি আমাদের ফেসবুক পেজে নক করবা। ফেসবুক পেজে যখন নক করবা, পরবর্তীতে পুরস্কার কিভাবে পাবা, কোন মাধ্যমে পাবা বা কি পুরস্কার পাবা, সেটা সেখান থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তবে স্ক্রিনশট এবং তোমার নামের সাথে ম্যাচ হওয়া ম্যান্ডেটরি। যারা 12টা হয়েছে তারাই পুরস্কারের আওতাভুক্ত হয়েছে। এটা ছিল আমার বক্তব্য। পুরস্কার ঘোষণা করলে দিতে হয়, জীবনে দেইনি, আজকে দিলাম। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে তানভীর, তাহলে আমাদের তো আজকে মোটামুটি ক্লাস প্রায় শেষ। যারা এতক্ষণ সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের আগামী ফেসবুক লাইভে মঙ্গলবার, তোমরা জানো প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আমাদের ফেসবুক লাইভ হয়। আগামী মঙ্গলবারের রুটিন তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লুমিনাস এডুকেশন এই ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন, সেখানে সবাই যুক্ত হবে। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, আগের ক্লাসগুলো মিস করলে সেখানে পেয়ে যাবা। তো সব বিষয়গুলো নিয়ে তোমরা লুমিনাসের সাথে যুক্ত আছো, এটা জানতে পেরে অনেক ভালো। এবং লুমিনাসের সাথে থাকবা, লুমিনাস চেষ্টা করবে লুমিনাসের সর্বোচ্চটা দিয়ে তোমাকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি পাশাপাশি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে তোমার একটা স্থান নিশ্চিত করা যায়, সেদিক থেকে লুমিনাস ইউনিভার্সিটি ডিভিশন টেস্ট তার সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে তোমাদের সাথে থাকবে। আর এই কথার মাধ্যমে আমি আমার বক্তব্য, মানে লেকচার যা ক্লাস যাই হোক, এখানেই শেষ করে তানভীরের কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছি। তানভীর ছেলে মেয়েদেরকে আর বেশি না ধরে শেষ করে তুমি তোমার বক্তব্য দিয়ে ক্লাসটা শেষ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি তোমাকে। হ্যালো ভাই, আমি যদি বলি, তো এখানে একজন হচ্ছে বেসিক্যালি ইসরাত জাহান ইতি অনেক রাগ করছে আমার উপর, কারণ ও হয়তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছিল, সেটা আমি ফর সাম রিজন মিস করে গেছি। তো ভাইয়া তুমি যদি আরেকবার কমেন্টটা করো তাহলে আমি চেষ্টা করবো আনসার দেওয়ার, আর যদি লাইভ শেষ হয়ে যায় তাহলে আমি টাইপ করে আনসার করে দিব, ভাইয়া সমস্যা নাই। একজন বলছিল বি আর ডি ইউনিটের কোয়েশ্চেনের প্যাটার্নটা, আমি আগেও বলছি, সেটা হচ্ছে বি ইউনিট হোক, সি ইউনিট হোক, ডি ইউনিট হোক, সব ইউনিটই এমসিকিউতে থাকবে 75 নম্বর আর রিটেনে থাকবে 45 নম্বর। ডি ইউনিটে মানে ঘ ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে বাংলায় 15, ইংলিশে 15, সাধারণ জ্ঞানে 15। আর বি ইউনিটে মানে খ ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে বাংলায় 25 আর ইংরেজিতে 20, এভাবে রিটেনটা ভাগ করা হয়। তোমরা যদি আমাদের রেসপেক্টিভ ইউনিটের লাইভ ক্লাসগুলো দেখো বা রেসপেক্টিভ সাবজেক্টের লাইভ ক্লাসগুলো দেখো, তাহলে তোমরা দেখতে পারবা যে ওখানে আমরা এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি। একজন লিখছে যদি 12টা ধরতে না পারে, যদি 10টা লিখতে পারি তাহলে কি মার্ক কাটবে? ভাই এখানে 5 মার্ক ছিল। তো তুমি বেসিক্যালি যদি 12টা ধরতে না পারে 10টা ধরতে পারো, তাহলে স্যার ওই রেশিওতে তোমাকে একটা মার্কস দেবে, হয়তো তোমাকে 4 দিবে। তো একটু মার্কস অবশ্যই কাটা যাবে ভাইয়া। সো এটাই হচ্ছে অবস্থা। সবাই বলতেছে আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। শ্রাবণ ভাইয়া বলে দিয়েছে
যে কিভাবে আসলে কি হবে, তোমরা যেই জায়গাটায় কমেন্ট করছিলে ইনিশিয়ালি সেই জায়গার স্ক্রিনশটটা তুলে আমাদের পেজে ইনবক্স করো, তাহলে আমরা ইনশাল্লাহ শ্রাবণ ভাই অবশ্যই তোমাকে প্রাইসটা দিবে। আরেকজন লিখছে পুরা নাম্বার দিবে না, মনে হয় পুরা নাম্বার অবশ্যই দিবে ভাই, এটা ইন্টারমিডিয়েট না যে আসলে চোখ বন্ধ করে 4-3 বসায় দেবো, ইট ডাজন্ট হ্যাপেন ইন হ্যাড। তুমি যদি আসলে 12টাই কারেক্ট লিখে থাকো তাহলে অবশ্যই তোমাকে 5-5 দিবে। আহ একজন লিখেছে এইচএস, আচ্ছা ইসরা জাহান এটা আরেকবার কোশ্চেন রিপিট করছে যে ভাইয়া এইচএসসি এক্সামের কোশ্চেন কি আবার নিউ করে করার কোনো চান্স আছে? আচ্ছা, এইচএসসি এক্সামের কোশ্চেন কি হয়েছিল, মানে ধরো তোমার যদি এপ্রিলে এক্সাম হইতো তাহলে সেক্ষেত্রে কোশ্চেনটা কি ছিল সেটা কি তুমি জানো, মানে তুমি কি কোশ্চেন পেয়ে গেছো? তো আসলে তুমি যদি কোশ্চেন পেয়ে থাকো তাহলে ভাইয়া আমি আসলে জানি না। এখানে বলতে চাচ্ছি যে এই প্রশ্নটা যে করেছো তুমি খুব গভীর চিন্তা ভাবনার মানুষ, আর এই গভীর চিন্তা ভাবনার মানুষ ভালো ক্ষেত্রে পাশাপাশি নেগেটিভও কিছু থাকে, তোমার প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি। তো আমরা লকডাউনের বিষয়টাতে আসছিলাম মূলত মার্চ মাসে, হ্যাঁ মার্চ মাসে সাধারণত 17 তারিখের পর থেকে লকডাউনটা আমাদের হয়েছে, 8 তারিখে যেহেতু প্রথম কেস ধরা পড়ছিল। তো আমরা ধরতে পারি প্রশ্ন রেডি ছিল বা রেডি হয়নি সেই বিষয়ে তোমার ভাবতে হবে না, প্রশ্ন যেমনই আসুক তাকে আমি ফাইট করব সেই মানসিকতা তোমাকে ক্রিয়েট করতে হবে এবং সেভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। প্রশ্ন কি হবে না হবে এটা আমার দেখার বিষয় না, তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো। এক্স্যাক্টলি। আরেকজন ভাই কোশ্চেন করেছিল যে সি ইউনিটে ইংলিশ ছাড়া আর কোন সাবজেক্ট থেকে রিটেন আসে? ভাই সি ইউনিটে সব সাবজেক্ট থেকে রিটেন আসে, ইংরেজির সাথে থাকে হচ্ছে, ইংরেজির সাথে রিলেটেড থাকে হচ্ছে কত মার্কস আমি নিজেই ভুলে গেছি বেসিক্যালি। ইংলিশ সি ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সলেশন থাকে 10 মার্কের, 5 মার্ক বাংলা থেকে ইংলিশ, 5 মার্ক ইংলিশ থেকে বাংলা। 5 মার্কের কোশ্চেন থাকে হচ্ছে শর্ট এক্সপ্লেনেশন যেটাও ইংরেজির, আর রচনা থাকে একটা বাংলা রচনা সেটা হচ্ছে তোমার 5 মার্কের। এছাড়া প্রত্যেক সাবজেক্ট থেকে 4 মার্কের আরেকটি করে কোশ্চেন থাকে, অর্থাৎ বাংলায় 4 মার্কের একটা কোশ্চেন, ইংরেজিতে 4 মার্কের একটা কোশ্চেন, অ্যাকাউন্টিং এর একটা কোশ্চেন, ম্যানেজমেন্টের একটা কোশ্চেন এবং ফাইন্যান্স মার্কেটিং থেকে একটা কোশ্চেন। সো বেসিক্যালি এইভাবে জিনিসগুলো হয়। সো আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নেই, মোটামুটি সবার কোশ্চেনই আনসার করছি। সো বেসিক্যালি দ্যাটস ইট ফ্রম আস ফর টুডে। আমরা মোটামুটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের বাংলা সংক্রান্ত যে সমস্ত সমস্যা আছে বা জিজ্ঞাসা আছে সেগুলো আজকে মোটামুটি সলভ করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী আমাদের যে লাইভ সেশনটি থাকবে সেই সেশনটি হবে হচ্ছে মঙ্গলবারে, এবং মঙ্গলবারে তোমরা যারা জানো ইতিমধ্যে আমাদের পেজে এবং গ্রুপে আমাদের রুটিন পোস্ট করা হয়েছে। তো সেই রুটিন অনুযায়ী আগামী মঙ্গলবারে আমরা অ্যাকাউন্টিং নিয়ে হাজির হবো, অ্যাকাউন্টিং নিয়ে মিনাজ ভাই তোমাদের সাথে হাজির হবে। তো আবারও তোমাদের যে প্রবলেমগুলো আছে বা অ্যাকাউন্টিং এ কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোনো চিন্তা থাকে যে অ্যাকাউন্টিং এর এই টপিকটা বুঝি না, যেমন আগে তোমরা বলেছিলে যে তোমরা অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিকটা বুঝো না, তো সেই টপিকটা নিয়ে মিনাজ ভাই ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছে। তো তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বা আরো কোনো টপিক নিয়ে কনফিউশন থাকে যে ভাই আমি অ্যাকাউন্টিং এর এই টপিকটা বুঝি না বা ওই টপিকটাই সমস্যা, আমাদেরকে অবশ্যই ইনবক্স করে জানাবে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই এটা বিবেচনা করার চেষ্টা করবো। সো এইটা মাথায় নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করছি। শেষ করার আগে শেষ একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই, ভাইয়া বাংলা রচনার পরিসর কতটুকু হওয়া উচিত? ভাইয়া বাংলা রচনার পরিসর কতটুকু হওয়া উচিত এর উত্তর সাউল ভাই দিবেন। হচ্ছে পরিসর তুমি রচনা যদি তোমাকে লিখতে দিই লিগো ট্রাফিক জ্যাম সম্পর্কে তুমি 10 পৃষ্ঠা লিখতে পারবে, কিন্তু তুমি এত মেধাবী সেটা ঢাকা ইউনিভার্সিটি আসলে জানতে চায় না। ঢাকা ইউনিভার্সিটি তোমাকে জায়গা দিয়ে দিবে তুমি রচনা কতটুকু লিখবা, 1 পেজ বা 1.5 পেজ যতটুকু দেয় তার মধ্যে তুমি নিজেকে কমিয়ে নিয়ে আসতে হবে, তোমাকে সেট করে নিতে হবে তুমি আসলে কি কি লিখবা। এর মধ্যে রচনা লিখলে অনেক কিছু লেখা যায়, তো রচনাগুলো কিভাবে রচনার লেখাগুলো আরো বেশি অর্থবহুল, বেশি রচনাটা বেশি অর্থবাহী করা যায়, খাতার ওজনটা বাড়ানো যায়, সেদিক থেকে তোমার নজর রাখতে হবে অল্প জায়গায় ডাটা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে রচনাটা শেষ করার জন্য। সুতরাং কতটুকু রচনা দিবে সেটা ইউনিভার্সিটি ফিক্সড করে দেবে তোমাকে, পেজ 1 পেজ হতে পারে বা 1.5 পেজ হতে পারে। লাস্ট ইয়ারে যেটা যেমন 1 পৃষ্ঠা ছিল, যে রচনাটা আসছে বাংলাদেশের পর্যটন শিল্প সি ইউনিটে, সেটা মিনহাজ কমন, মিনহাজের কথাটি কমন পড়ছিল, আমি একটু অ্যাড করতে চাই। তানভীর এখানে বসে আছি, প্রশ্ন বানাবো, হ্যাঁ প্রশ্ন বানাবো। আমি ভাবতেছি মিনহাজ যদি লাইনে থাকো তুমি অবশ্যই কমেন্টে কিছু লিখবে এবং তানভীর সেটা দেখাবে। বসে আছি, প্রশ্ন বানাবো, কি প্রশ্ন দেয়া যায় মিনহাজ? আমাদের প্রথম বছর ছিল এত প্রেশার। মিনহাজ বলে ভাই আমার শুধু ঘুরতে ইচ্ছা করে, বাংলাদেশের পর্যটন জায়গায় করলে এত জোস জোস দিয়ে দেন পর্যটন শিল্প। গুড, পর্যটন শিল্প দিলাম যে বাংলাদেশের পর্যটন শিল্প সম্ভাবনা রচনা। পরীক্ষার খাতা পরীক্ষা দিয়ে যখন পড়ানো ছিল বের হয়ে আসছে, ভাই কি রচনা কমন? হোয়াট আর ইউ কিডিং মি? নো, মানে লুমিনাস থেকে কমন? অ্যাকচুয়ালি লুমিনাস থেকে কমন না, এর ধারণাটা কমন। এই ধারণাটা অন্য কেউ ইমপ্লিমেন্ট করতে পারতো। তো বিষয়টা হচ্ছে রচনা তোমার জায়গা থাকবে ফিক্সড করায়, সে এর মধ্যেই রচনাটা শেষ করতে হবে। তাহলে
জি ভাই, একজন কমেন্ট করেছে যে মেনশন করছে আমি স্লিট পাবো, তো স্লিট না ভাই, ওটা স্লাইড। সো SLIDE, একটু ইংরেজি শিখাই দিলাম। সো ভাই, মেনশন করলে স্লাইড পাবো না, শেয়ার করলে স্লাইড পাবো। যদি শেয়ার করে থাকো তাহলে একটা স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবে। সো এটার মাধ্যমে আজকে আমি আমাদের ক্লাস শেষ করতেছি। যারা এতক্ষণ 1.5 ঘন্টা ধরে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের এই উপস্থিতির কারণে আমরা আসলে এই ক্লাসগুলো নিয়ে অনুপ্রেরণা পাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সো আবার তোমাদের সাথে দেখা হবে আগামী মঙ্গলবার রাত 9টায়। মিনাজ ভাই এবং আমি থাকবো ইনশাল্লাহ তোমাদের সাথে অ্যাকাউন্টিং এর সমস্যা সলভ করার জন্য। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনা ভাইরাস আছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো এবং নিয়মিত 20 সেকেন্ড ধরে হাত ধো। সো উইথ দিস, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।